চন্দনবাবু, লেফট হয়ে গেছে। আমরা চন্দনবাবুর সঙ্গে যোগাযোগ করছি, উনি লেফট হয়ে গেছেন হয়তো টেকনিক্যাল সমস্যার জন্য। আমরা স্যার একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ স্যার, না না স্যার, আপনার জন্য ওয়েট করছিলাম স্যার। আমরা স্যার জানি নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়ে গেছিল মেবি। ওকে, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়, যুক্ত হয়েছেন আমাদের বিভাগের অধ্যাপিকা ডক্টর নিতু দত্তা ম্যাম, তৎসঙ্গে সারা পশ্চিমবাংলা থেকে আগত ডক্টর সোমল রায় মহাশয়, চাতরা রামায় পণ্ডিত মহাবিদ্যালয়ের অধ্যাপক। সবাইকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং শারীর শিক্ষা বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার এবং স্বাগত জানিয়ে আজকের 66তম পর্বের শুভ সূচনা করার জন্য আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে অনুরোধ করব আজকের 66তম পর্বের শুভ সূচনা ওনার স্বাগত ভাষণের মাধ্যমে করার জন্য। স্যার নমস্কার। স্যার, সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপন। বক্তব্যের প্রথমেই শুভ সন্ধ্যা সবাইকেই। পশ্চিমবাংলার আদিবাসী অধ্যুষিত এলাকা ঝাড়গ্রাম জেলায় সেবা ভারতী মহাবিদ্যালয়। এই সেবা ভারতী মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে শারীর শিক্ষার প্রচার বিকাশের জন্য আমরা 100 লেকচার সিরিজের আলাপনের মতন একটা লেকচার সিরিজ আলোচনা সভা আয়োজন করেছি। এই আলাপনের যারা বক্তা তাদের নিজস্ব মতামত দিয়ে আলাপনকে সুসমৃদ্ধ করেছেন, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকে আলাপনে উপস্থিত যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং ছাত্রছাত্রী, যাদের জন্য এই আলাপন অনুষ্ঠান, সবাইকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আলাপনে উপস্থিত আছেন ডক্টর চন্দন কুমার পাসওয়ান মহাশয়, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাঁচপুরা মহাবিদ্যালয়ে, যিনি এইচওডিও শারীর শিক্ষা বিভাগের, যার আজকের দিনের টপিক ম্যানেজমেন্ট অফ ওয়েট। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ওনার এই সুচিন্তিত মতামত শোনার জন্য। আবারও আলাপনের যারা পূর্ববর্তী বক্তা ছিলেন, প্রফেসর অলোক কুমার ব্যানার্জি মহাশয়, ডক্টর সুমাল রায়, প্রফেসর পরিমল দেবনাথ, ডক্টর দিলীপ বন্দ্যোপাধ্যায় সহ আলাপনকে যারা সমৃদ্ধ করেছেন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, তাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকেই স্বাগত জানিয়ে আলাপন শুরু করার অনুমতি করছি। নমস্কার। নমস্কার স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়ের স্বাগত ভাষণের মাধ্যমে আজকের 66তম পর্বের শুভ সূচনা হয়ে গেল। আজকের মুখ্য আলোচক 66তম পর্বে ডক্টর চন্দন কুমার পাসওয়ান মহাশয় সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করছি মাত্র। স্যার is currently working as assistant professor, head and department of physical education at Panchpura Mahavidyalaya, Bankura University, West Bengal. He has more than 11 research papers under his name in both national and international journals. He has also published a book under the name of New Concept of Sports Management. Dr. Chandan also
got to represent India in the World Conference where he presented his research paper at Universidad Andres Bialo, Santiago, Chile, South America. He has also worked as a reviewer for the reputed Scopus Index journal, Trends in Sports Science, Poznań University, Poland. A receipt of Junior Research Fellowship and an alumni of Lakshmibai National University of Physical Education, Gwalior, where he completed his bachelor's, master's, and PhD in sports biomechanics. আজ আমরা অধীর আগ্রহে অপেক্ষারত এই রকম একজন মহানুভব বা শারীরশিক্ষাবিদকে আমরা পেয়ে সত্যি গর্বিত। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ওনার আজকের যে বিষয় ম্যানেজমেন্ট অফ ওয়েট, এই বিষয়ে উনি দীর্ঘায়িতভাবে আলোকপাত করবেন। আমরা ওনার এই বিষয়ের উপর চর্চা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আবার আমাদের মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ তথা আজকের আলাপনে যে সমস্ত অধ্যাপক মণ্ডলী এবং কোচেস, শারীরশিক্ষাবিদ, শারীরশিক্ষাপ্রেমী যুক্ত হয়েছেন, সবাইকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে যথাস্থানে নমস্কার প্রণাম জানিয়ে ৬৬তম পর্ব শুরু করার জন্য আজকের মুখ্য আলোচক ডক্টর চন্দন কুমার পাসওয়ান মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমার লেকচার স্টার্ট করার আগে I would like to pay my heartiest and sincere thanks to our principal sir, Dr. D.P. Sahu sir, who is also the chief patron for this, valuable Alapon lecture series. Our chairman sir, Dr. Vinod Chaudhary, and also the organizing secretary, Dr. Kesab Chandragop sir, যিনি আমার সঙ্গে সবসময় মানে কন্ট্যাক্টে ছিলেন। আর আমার এত প্রবলেমের পরও আমরা আজকে আমি এখানে আছি, তো দিস ইজ আ হিউজ মোমেন্ট অফ honor for me. And organizing joint secretary Dr. মৃত্যুঞ্জয় দাস স্যার, সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার and a very hearty good evening from my side. তো স্যার, আমি আমার একটা পিপিটি আছে স্যার, ওইটা স্টার্ট করি। হ্যাঁ স্যার, আপনার কাছে অনুরোধ থাকবে যতটা বাংলায় বলা যায়। আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পছন্দ করেন, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের কথা ভেবে আমি অনুরোধ করব। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। নমস্কার স্যার, একটু বলবেন যদি আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্ক্রিন। ওকে স্যার। ওকে স্যার। ওকে, তো যে আজকের আমার যে টপিক আছে ওইটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। ওয়েট ম্যানেজমেন্ট এমনি একটা টপিক যেটা আমাদেরকে মানে ডে টু ডে লাইফে প্রত্যেক মানে লোকের কাছে একটা অনেক বড় একটা কোশ্চেন মার্ক, কি ওয়েট কি কমাতে হবে আমাকে, নাহলে ওয়েট বাড়াতে হবে। আইদার ইন বোথ অফ দ্য কেসেস কি হয়, যদি ওয়েট বেশি হয়ে যায় তাহলেও প্রবলেম, আর যদি ওয়েট অনেক কম হয়ে যায় ওইটাই প্রবলেম। সো এখানে জিনিসটা হচ্ছে কি, আইদার অফ দ্য কেসেস আমরা সবসময় আমরা ওয়েটকে ম্যানেজ করার চেষ্টা করি। যাদের ওয়েট একটু নর্মাল আছে তো ওরা মানে ওই নর্মালকে ওরা কন্টিনিউ করার চেষ্টা করে, যাদের ওয়েট বেশি হয়ে গেছে ওরা একটু কম করার চেষ্টা করে, অ্যান্ড মানে যাদের ওয়েট অনেক কম হয়ে গেছে ওরা একটু মানে ওয়েট গেইন করার চেষ্টা করে। তো ওয়েট হচ্ছে একটা এমনি একটা জিনিস যেটা আমরা ডে টু ডে লাইফে আজকের ডেটে আমরা সবসময় আমরা স্ট্রাগল করি মেনটেন করার জন্য। তো ওয়েট ম্যানেজমেন্ট একটা অনেক আমি বলবো কমন একটা টার্ম যেটা আমরা ডে টু ডে লাইফে আমরা দেখি বা শুনি। We get to hear it very often in our day-to-day life about how to manage weight. আমরা সবসময় এটা চেষ্টা করি কি আমরা আমার হাইটের জন্য আমার কত ওয়েট হওয়ার দরকার। কেউ যদি আমাদেরকে পাতলা না হলে মোটা বলে দেয়, ওইটা আমাদের মানে একটু ইয়ে হয়ে যায়, মানে ইট হার্টস আস টু আওয়ার বোনস, কি আমাদের ওয়েট বেশি হয়ে গেছে, নাহলে আমরা আমার ইচ্ছা মতন একটা আমাদের ড্রেস পরতে পারছি না, যেটা আমরা পুজোতে আমরা কিনেছিলাম লাস্ট ইয়ার, একটু বড় হয়ে গেছে, নাহলে টাইট হচ্ছে। তো এটা এরকম একটা সমস্যা যেটা আমরা প্রত্যেকবারই আমরা ডে টু ডে লাইফে আমরা দেখি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে ওয়াই ওয়েট ইজ ইম্পর্টেন্ট টু আস। ওয়েট আমার জন্য কেন ইম্পর্টেন্ট, আমরা কেন ওয়েটকে এত আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, এত গুরুত্ব দিচ্ছি। প্রথম জিনিস হচ্ছে একটা হেলদি ওয়েট মেনটেন করার জন্য সব থেকে প্রথম জিনিস হচ্ছে
আমাদের একটা ওভারঅল ওয়েলবিং, যেটা আমরা আমাদের শারীরিক শিক্ষায় আমরা পড়ি কি শারীরিক শিক্ষায় আমাদের যে লক্ষ্য হচ্ছে ওইটা হচ্ছে অল ওভার ডেভেলপমেন্ট। একটা আমাদের বডিকে সব দিক থেকে আমরা যখন যখন সুস্থ রাখছি, যখন আমরা হেলদি ভাবে রাখার চেষ্টা করছি, তো একটা হেলদি বডির জন্য আমাদের একটা হেলদি ওয়েটেরও অনেক দরকার। যদি আমাদের বডির মধ্যে ওয়েট কম বা বেশি আছে, যদি আমরা একটা হেলদি ওয়েট আমরা মেনটেন করতে পারছি না, ওইটাও একটা অনেক বড় একটা কোশ্চেন মার্ক আমাদের একটা হেলদি লাইফস্টাইলের জন্য। নেক্সট হচ্ছে ডিজিজ প্রিভেনশন। মানে যদি আমরা একটা ভালো ওয়েট মেনটেন করতে পারি না, তাহলে কি হবে, আমাদের বডির ভিতরে অনেক রকমের ডিজিজ হতে পারে। আর এই ডিজিজ গুলো আমাদের বডিকে সবসময় আমরা আমাদেরকে এক মানে এফেক্ট করতে পারে। তো ডিজিজকে দূর রাখার জন্য একটা হেলদি ওয়েট মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে যারা কম্পিটিটিভ স্পোর্টসে আছে, না হলে প্রত্যেকদিন ট্রেনিং করে, ওদের জন্য একটা হেলদি ওয়েট মেনটেন করা সব থেকে বড় একটা চ্যালেঞ্জিং টাস্ক হয়ে যায়। কেন? আনলেস অ্যান্ড আনটিল ইউ আর মেনটেনিং এ হেলদি ওয়েট, ইউ ওয়ন্ট বি এবল টু কম্পিট ইন ডিফারেন্ট লেভেল স্পোর্টস। আপনারা একটা ভালো লেভেলে কম্পিটই করতে পারবেন না। এখন আজকের ডেটে যদি আপনার ক্রিকেট দেখছেন, ক্রিকেটে আমাদের ইন্ডিয়ান টিমের যে প্লেয়ার আছে বিরাট কোহলি, একটা ট্রেন্ড সেটার আমরা বলতে পারবো, যেখানে ও এমনি একটা ট্রেন্ড সেট করেছে, যেখানে ফিটনেসের একটা ভালো ওয়েট মেনটেন যদি তোমরা করতে পারো, তো স্পোর্টসে তোমরা মানে ভালো করে সাকসিড করতে পারবে। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে লুকস। যখন আমরা একটা হেলদি ওয়েট মেনটেন করতে পারি, আমরা নিজের উপরে একটু কনফিডেন্ট থাকি কি টুডে আই এম লুকিং স্মার্ট, আজকে আমি একটা ভালো দেখতে আমাকে লাগছে। কেন? যে ড্রেস গুলো আমরা পরেছি ওইটা একটু আমাকে স্মার্ট দেখতে, একটু হ্যান্ডসাম নাহলে বিউটিফুল দেখতে আমাদেরকে লাগছে। আর লাস্ট হচ্ছে সেলফ এস্টিম। আমরা যখন নিজেকে কনফিডেন্ট ভাবে রাখতে পারি অন্যদের কাছে, তাহলে আমাদের সেলফ এস্টিম একটু ভালো থাকে। ওকে, নাও যে নেক্সট পয়েন্ট হচ্ছে ওইটা হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট টাগ অফ ওয়ার, কি আমরা একটা ভালো ওয়েটও মেনটেন করতে চাই, প্লাস আমাদের ইচ্ছা মতন খেতেও চাই। কেন কি আমরা সবসময় এটা অনেক বড় একটা ইয়ে হয়ে যায়, প্রবলেম হয়ে যায় কি, বিকজ মোস্ট অফ আস আর ফুডি। অ্যান্ড তখন কি হয়, যখন আমরা খেতে ভালোবাসি, তাহলে আমরা সবসময় দেখবে আমাদের ইচ্ছার মতন যে ভালো ফুড প্রোডাক্টস, যে ফুড আইটেমস, ওইটা আমরা সবসময় খেতে ভালো লাগে, তাই আমরা খেতে থাকি। আর যখন ওইটা আমরা খেতে থাকবো, তাহলে ন্যাচারালি আমাদের ওয়েট গেইন হবে। বাট জিনিসটা হচ্ছে আমরা ভালো খেতেও চাই, টেস্টি ফুড আইটেমস, উই ওয়ান্ট টু ইট ইট অল দ্য টাইম, বাট অলসো উই ওয়ান্ট টু ওয়ের আওয়ার ফেভারিট ড্রেসেস। আমরা একটা ভালো জিন্স পরতে চাই, একটা ভালো শার্ট পরতে চাই, টি শার্ট পরতে চাই। টি শার্ট এমনি মানে এমন একটা টি শার্ট পরবো যেখানে আমাদের পেট দেখা যাবে না। তো এই জিনিসটা কি আমাদেরকে এখন অনেক এফেক্ট করে, স্পেশালি আজকের ডেটে যে জেন জি, যে আমাদের স্টুডেন্টস প্লাস আমাদের যে চিলড্রেন আজকের ডেটে আছে, ওদেরকে এই জিনিসটা অনেক এফেক্ট করে। ওকে, তো অ্যান্সার না সবাই কেউ অ্যান্সার মানে খুঁজতে চেয়েছে কি হাউ টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার, হ্যাঁ না? এখানে দেখো একটা নিউজ আর্টিকেল আছে যেখানে আমরা লিখেছি নিউ ডায়েট সোপ ওয়াশেস ফ্যাট অ্যাওয়ে। মানে আগেরকার একটা নিউজ ছিল কি যদি একটা সোপ মানে একটা সাবান যদি আপনারা ব্যবহার করছেন, ওইটা মাখলে কি হবে, ফ্যাট যেটা আছে ওইটা চলে যাবে। তো এটা যদি এত ইজি থাকতো, তাহলে সবাই মানে ফিট আর পাতলা হয়ে ঘুরতো, হ্যাঁ না? তো জিনিসটা হচ্ছে কি weight loss, if you are going for weight loss or weight gain, this is not a easy task or that we can always have in our fingertips. আচ্ছা, আর অনেক রকমের মিথস আছে, মাইথোলজি আছে ওয়েট গেইন ওয়েট লসের উপরে, ফ্যাক্টসও আছে। তো আমরা সবসময় ফ্যাক্টের দিকে যাওয়ার চেষ্টা করবো। কেন? মিথস সবসময় আমাদেরকে ঠিক ডাইরেকশনে নিয়ে যাবে, ওইটা কোনোদিনও হয় না। ওকে, এখানে আমি একটা জিনিস দেখাতে চাই উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং টু সি। ওবেসিটি যেটা আমরা বলি সবসময়, মোটাপা যেটা আমরা বলি, ওইটা তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। প্রথম হচ্ছে আমাদের যে ভায়োলেট কালারে আছে, লেট মি হাইলাইট দিস, এই লাইনটা হচ্ছে আমাদের ইটিং হ্যাবিটস, ব্লু কালার হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আর লাস্ট হচ্ছে আমাদের বেসাল মেটাবলিজম। এই তিনটা জিনিসের উপরে আমাদের যে ওবেসিটি, আমাদের যে বডি ফ্যাট, ওইটা ডিপেন্ড করে। আর নিচে যেটা আছে ওইটা হচ্ছে আমাদের এজ স্ল্যাব, যেটা আমরা দেখি এটা 25 বছর, এটা 35, 45, 55, 65। এখন কি হচ্ছে, যখন আমরা ইয়াং এজে থাকছি, অ্যাপ্রক্সিমেটলি 25 ইয়ার্স অফ এজ, তাহলে আমাদের যে তিনটা জিনিস আছে যেটা আমাদের মোটাপাকে কম বা বেশি করবে,
ওইটা হচ্ছে আমাদের প্রথম ইটিং হ্যাবিট। যখন আমরা বেশি বেশি করে খাবো তেলের জিনিস, নাহলে হাই কোলেস্ট্রলের জিনিসগুলো খাবো, তাহলে আমাদের ওবেসিটি বাড়ে, মানে ইনক্রিজ হয়। ওর সঙ্গে সঙ্গে কি হয়, যদি আমরা সঙ্গে সঙ্গে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও সমানে করছি, তাহলে ওইটাও একটা হচ্ছে আমাদের লেভেল। তাহলে নেক্সট হচ্ছে আমাদের বেসাল মেটাবলিজম, মানে আমরা যে খাচ্ছি ওইটা কিভাবে আমাদের বডির ভিতরে আমরা ইউজ করতে পারছি, ওর মধ্যে থেকে এনার্জি কি করে আমরা জেনারেট করতে পারছি, ওইটা হচ্ছে তিনটা জিনিস। তো যখন আমরা একটা ইয়াং এজে থাকি, তো তিনটা জিনিসের যে ইন্টেন্সিটি থাকে ওইটা অনেক হাই লেভেলে থাকে। তাই জন্য আমাদের কি হয়, আমাদের সবসময় দেখবে আমাদের যে সব থেকে বেশি দেখবে এখানে যে আমাদের বডি ফ্যাট আছে ওইটা সব থেকে কম থাকে এই এজে। বাট আস্তে আস্তে যখন এজ আমাদের বেশি হয়ে যায়, তাহলে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, আমাদের ইটিং হ্যাবিটস। ইটিং হ্যাবিটস দেখবে প্রত্যেকটা এজ গ্রুপে সব থেকে উপরে থাকবে, ঠিক আছে। বাট ওর সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এজের সঙ্গে কম হয়ে যায়, আমরা বেশি খেলাধুলা করি না, আমরা বাড়িতে থাকতে ভালোবাসি। প্লাস ওর সঙ্গে কি হয়, যখন আমরা বেশি খেলাধুলা করি না, আমরা বাইরে গিয়ে আমরা এক্সারসাইজ করি না, তো ওর সঙ্গে কি হয়, আমাদের যে মেটাবলিজম রেট আছে ওইটাও আস্তে আস্তে কম হতে থাকে। দেখো এখানে যে মেটাবলিজম রেট যে 25 বছরের একটা ছেলের থাকবে, 35 বছর একটু কম হয়ে যাবে। ওর পরে দেখবে এটা একটা গ্র্যাজুয়াল ডিক্রিজ আছে, একটা দেখবে প্রত্যেক এজের সঙ্গে কি হচ্ছে, গ্র্যাজুয়াল ডিক্রিজ আমরা দেখতে পেয়েছি। কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট মোটামুটি আছে, সেটা হচ্ছে আমাদের ইটিং হ্যাবিটস। তো যখন আমাদের ইটিং হ্যাবিট সেই থাকছে, বাট ওর সঙ্গে সঙ্গে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটু কন্টিনিউয়াস একটা স্টিপে আছে। আর প্লাস আমাদের যখন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারছি না, তাহলে আমাদের যে মেটাবলিজম আছে ওইটাও কমে যাচ্ছে। তাই জন্য কি হচ্ছে, দের ইজ এ ইনক্রিজ ইন বডি ফ্যাট। এটা একটা ন্যাচারাল গ্রোথের দিকে যাবে। এটা দিস উইল ইনক্রিজ, আবার বডি ফ্যাট উইল ইনক্রিজ ডে বাই ডে। ওকে, নেক্সট হচ্ছে এখন ওভারওয়েট আমরা কাকে বলবো। সবাই এখানে আই হোপ উই নো হোয়াট বিএমআই ইজ। তো আমি এটা আমরা বলতে পারি, যদি ওভারওয়েটকে আমরা কি করে ডিফাইন করবো, যদি 1 থেকে 19% থেকে বেশি যদি আমাদের আইডিয়াল ওয়েট থেকে ওয়েট বেড়ে যায়, তাহলে আমরা ওভারওয়েটের ক্যাটাগরিতে চলে আসবো। আর যদি ওই ওয়েট ক্যাটাগরি থেকে 19% থেকে যদি বেশি হয়ে যায় আমাদের আইডিয়াল ওয়েট, তাহলে আমরা ওবেস ক্যাটাগরিতে চলে আসবো। এখন এটা আমরা বিএমআই ইন্ডেক্স আমরা বেশি আমি এর মধ্যে যাচ্ছি না, বাট আমরা নর্মাল যে বিএমআই হচ্ছে আমাদের 18.5 থেকে 22.9 এর মধ্যে হলে আমাদের নর্মাল। ওভারওয়েট 23 থেকে 24.9, আর ওবেসিটি হচ্ছে 25 থেকে নাহলে বেশি। ওকে, এখন কি কি হেলথ রিস্ক আমরা অ্যাসোসিয়েট করতে পারি উইথ অল দিস থিংস, তাই না? ওকে, প্রথম হচ্ছে যে অনেক কমন একটা জিনিস, একটা হেলথ রিলেটেড ইস্যু, যেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস আগের টাইমে কি হতো, 90s নাহলে 80s ডায়াবেটিস এমনি একটা বিমারি ছিল, যেটা আমরা একটা 50, 60 নাহলে 70 ইয়ার্স অ্যাবভ এর যে লোক থাকতো ওদের সঙ্গে আমরা অ্যাসোসিয়েট করতাম। বাট ডায়াবেটিস এখন ছোট ছোট বাচ্চাদেরও হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে জাস্ট বিকজ উই আর আনএবল টু মেনটেন আ হেলদি ওয়েট। ওর পরে হচ্ছে হার্ট ডিজিজ, অনেক রকমের হার্ট ডিজিজ আজকে ডেটে আমাদের মানে ডে টু ডে লাইফে আমাদের সোসাইটিতে আমাদের চলে এসেছে। তো আজকে ডেটে মানে আমি একটা রিসার্চ পেপার পড়ছিলাম কি যত লোক করোনা থেকে মারা যায়নি, অত লোক আমাদের অন অ্যান অ্যাভারেজ হার্ট ডিজিজ থেকে এখন অ্যাফেক্টেড হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এই অনেক রকমের আমাদের এখানে আমাদের বিমারি মানে ইয়ে আছে, আমাদের ডিজিজ আছে, যেটা ডিপ্রেশন, ক্যান্সার, হাইপারটেনশন, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে ঘুমের টাইমে আপনারা ভালো করে ঘুমোতে পারবেন না, প্লাস ব্রিদিং প্রবলেমস হবে, কন্টিনিউয়াস ব্রিদিং প্রবলেমস হবে। তো এই জিনিসগুলো, এই বিমারিগুলো যেটা হচ্ছে আমাদের ডিজিজেস গুলো, এটা আমাদের হেলথ থেকে রিলেটেড, যখন আমরা একটা ভালো ওয়েট মেনটেন করতে পারবো না। এখন কি কি রিস্ক ফ্যাক্টর ইফ ইউ আর ফলিং আন্ডার দি ওবেস ক্যাটাগরি, তাহলে কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে। সব থেকে প্রথম হচ্ছে আমাদের এনার্জি ইনটেক যেটা হবে ওটা অনেক বেশি হবে। কেন, আমরা এনার্জি ইনটেক কিভাবে আমরা দেখছি এখানে, আমরা কি কি জিনিস খাচ্ছি, তো ওর ওর মাধ্যমে আমাদের এনার্জি ইনটেক অনেক বেশি হবে। বাট এক্সপেন্ডিচার মানে কত আমরা মানে এক্সপেন্ড করতে পারছি, খরচ করছি, ওইটা হচ্ছে অনেক কম হয়ে যাবে। এটা সব থেকে ইজি ফান্ডা যেটা হচ্ছে, আমরা এটা কি করে আমরা বুঝতে পারবো ইনক্রিজ এনার্জি ইনটেক আর ডিক্রিজ এক্সপেন্ডিচার হচ্ছে, আমরা যখন আমরা টাকা পয়সা যখন আমরা সেভিংস করি, ভাবো 100 রুপিস হচ্ছে আমাদের পকেট মানি, 100 রুপিসের মধ্যে আমরা প্রত্যেক প্রত্যেক মান্থ আমরা 80 রুপিস যদি আমরা সেভ করব, তো প্রত্যেক মাস আমাদের 80 রুপিস আমরা সেভ করতে পারবো। সেম হিসাবে যদি আমরা
ওইটা হচ্ছে আমাদের আমাদের আস্তে আস্তে আমাদের ব্যাংকে ওই টাকাটা আমাদের জমবে। ওইটা হবে আমাদের একটা কি বলবো, আমরা তো ওইটা আমরা ফিক্সড ডিপোজিট করাতে পারি, আমরা অনেক রকমের ওইটা রাখতে পারি। ঠিক আছে। বাট যখন আমরা ওয়েট ম্যানেজমেন্টের কথা বলি, আমরা 100 রুপিস ছাড়া আমরা, ইফ উই টক অ্যাবাউট 1 ক্যালোরিজ, তো যখন আমরা প্রত্যেকটা জিনিস যখন খাই ওইখানে একটা ক্যালোরিজ থাকে। তো ভাবো যদি আমরা এক মাসে নাহলে একদিনে 100 ক্যালোরি যদি খাচ্ছি, আর 100 ক্যালোরি যদি আমরা খেলে না হলে কিছু রকমের এক ওয়ার্কআউট করে না হলে কাজ করে যদি আমরা 100 ক্যালোরিকে আমরা স্পেন্ড করে দিচ্ছি, তাহলে আমাদের বডির মানে মধ্যে কিছু স্টোরড ক্যালোরিজ থাকবে না, লেটার অন এই স্টোর ক্যালোরিজ ফ্যাট হয়ে যায়। ঠিক আছে। তো আমরা কি হয়, যখন আমরা ইনটেক বেশি থাকে আর এক্সপেন্ডিচার কম হয়ে যায়, তাহলে আমাদের ওয়েট গেইন হয় বেশি। এটা কি করে হয়, যখন আমরা ইনক্রিজ সিডেন্টারি নেচার অফ মেনি জবস, এখনকার ম্যাক্সিমাম জব যে আমরা করি ওইটা কম্পিউটার বেস জবস করি। কম্পিউটারের সামনে বসে আমরা সারা দিন 9টা থেকে 5টা অবধি বিকেল অবধি আমরা কাজ করি। তো ওইটা কি হয়, বেশি আমাদের ওয়ার্কআউট হয় না, বেশি হিলাডোলা হয় না, তাই জন্য আমাদের বডিকে ইনভার্সলি এফেক্ট করে ওইটা। প্লাস আজকে ডেটে টিভি ভিডিও গেম পাবজি সবাই খেলে, বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে বেডে সবাই পাবজি খেলে এখন এখন অ্যান্ড এটা অনেক একটা ট্রেন্ডে চলে এসেছে। তো ভিডিও গেমস টিভি দেখবে দেখবে এটা কি হয়, আমরা আজকের ডেটে আমরা বাইরে গিয়ে ওয়ার্কআউট করতে আমরা বন্ধ করে দিয়েছি, যেটা আগের ডেটে আমরা অনেক করতাম। আমরা আমরা মাঠে যেতাম, মাঠে গিয়ে আমরা রানিং করতাম 1 ঘন্টা করে, তারপরে আমরা পুশ আপ পুল আপ যাদের এটা আছে, না হলে জিমে যেতাম। বাট এখন আজকের ডেটে এই জিনিসগুলো অনেক কম হয়ে গেছে। দ্য ফিল্ডস আর টোটালি এমটি। আমরা বাইরে যেতে যদি সকালে যাই কাউকে পাবো না, এরকম হয়ে গেছে ম্যাক্সিমাম কেসেসে। নেক্সট হচ্ছে হেরিডিটি। হেরিডিটি ওই জিনিস ওই ফ্যাক্টরস গুলো হচ্ছে হচ্ছে যেটা আমরা নিজের মা বাবা নিজের একটা যে ইয়ে যেটা আমরা আমাদের মা বাবা থেকে আমরা পাই। ঠিক আছে। ওই ওই কন্ডিশনেও আমরা হতে পারে আমাদেরকে ওবেসিটি আমরা আমরা পেতে পারি। কেন, যদি ম্যাক্সিমাম কেসে দেখা হয়েছে ইফ প্যারেন্টস আর মানে ওবেস, তাহলে ম্যাক্সিমাম কেসে যে বাচ্চারা থাকে ওরাও ওবেস হয়। তারপরে অনেক সাইকোসোশিয়াল ফ্যাক্টরস থাকে, লাইক সাইকোসোশিয়াল ফ্যাক্টরস হচ্ছে যেটা আমাদের সোসাইটি থেকে আমাদের এফেক্ট করে। ওই ফ্যাক্টরস গুলো আমাদেরকে সবসময় চ্যালেঞ্জ করে। ঠিক আছে। লাইক সবসময় অনেকরাই বলে দেখবে, যখন তোমরা খাবে তো অনেকরাই দেখবে অনেক রকমের কমেন্টস পাস করবে কি তোমরা অনেক খাও, দিস এন্ড দ্যাট, অনেক রকমের দেখবে কমেন্টস পাস করে। তো এটাও আমাদের লাইফকে অনেক রকমের এফেক্ট করে। তারপরে মেটাবলিক চেঞ্জেস থাকে আমাদের বডির ভিতরে, যেটা আমি এর আগে যে গ্রাফে বলেছিলাম, যখন যেভাবে আমাদের এজ, ইফ আওয়ার এজ উইল ইনক্রিজ, আমাদের যে মেটাবলিক যে চেঞ্জেস যে রেট থাকে, যে রেটে আমাদের বডিতে যে কনজাম্পশন হয় ওইটা অনেক কম হয়ে যায়। যদি আমরা সঙ্গে সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি তাহলে ওইটা মেনটেন থাকে। নেক্সট হচ্ছে জেন্ডার এন্ড ওবেসিটি। এটা ম্যাক্সিমাম কেসে এটা দেখা হয়েছে বিকজ অফ অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ভেরিয়েবলস, মানে অনেক ইয়ে থাকে, ফ্যাক্টরস থাকে, যেখানে উইমেন আর মোর ভালনারেবল টু ওয়েট গেইন, মানে মেয়েদের অনেক ওয়েট গেইন হওয়ার বেশি ইয়ে থাকে। অনেক এখানে অনেক ফ্যাক্টরস আছে, অনেক কারণ আছে, স্পেশালি ইন ইন্ডিয়া। কেন কি ইন্ডিয়াতে যে আমাদের যে সেট আপে থাকি ওইখানে উইমেন আর মোর মোর ওরা বেশি বাড়ির কাজ করে, বাড়িতে থেকে ওরা সবকিছু করে, বাড়ি থেকে বাইরে যায় না। আর নিশ্চয়ই এখন এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, বাট এইটা এখনো মানে ম্যাক্সিমাম কেসেস এরকমই এখনো হচ্ছে। দিস ইজ দি হার্শ রিয়ালিটি দ্যাট উই আর ফেসিং ইন আওয়ার ডে টু ডে লাইফ টুডে। তো উইমেন আর মোর প্রন ফর ওয়েট গেইন। এখন নেক্সট হচ্ছে আদার রিস্ক ফ্যাক্টরস ফর ওবেসিটি। কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে? প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে যেটা ডেভেলপমেন্টাল ফ্যাক্টর আমরা বলি, যেটা আমাদের বডির ভিতরে ডেভেলপ করে, যেটা আমরা এই ফটোগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হাইপারপ্লাজিয়া। হাইপারপ্লাজিয়া এরকম একটা স্টেট যেখানে যে ফ্যাট সেলস হয় ওইটা এক্সেসিভ অ্যামাউন্টে আমাদের বডির ভিতরে জমে যায়। ঠিক আছে। ভাবো এই দেখছো তিনটা ফটোতে আলাদা আলাদা রকমের সেলস আছে, যে যে ইয়েলো ইয়ে আছে ছবি মানে সার্কেলস গুলো, ওইটা হচ্ছে ফ্যাট সেলস। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে হাইপারট্রফি। হাইপারট্রফিতে নাম্বার সেম থাকে বাট সাইজ ইনক্রিজ হয়ে যায়। আমাদের সবার বডিতে ফ্যাট সেলস থাকে, এটা এরকম না কি একজনের বডিতে থাকবে একজনের বডিতে থাকবে না। বাট ডিফারেন্স কোথায় হয়, যখন যে ফ্যাট সেলস আছে ওর সাইজ গুলো ইনক্রিজ হয়ে যায়, তাহলে কি হবে, বডিতে এফেক্ট করতে স্টার্ট করে। এই যে এখানে যে 3 নম্বর যে ফটো আছে, এখানে দেখবে এর বডির ভিতরে ফ্যাট সেল আছে বাট সাইজেস অনেক স্মল আছে।
ঠিক আছে, সেম যখন মাঝখানে চলে এসেছে একটু বেড়ে গেছে, তো বডির সাইজও একটু বেড়েছে। এখন এইখানে দেখো ফ্যাট সেল যে হয়েছে এটা একটু বেশি আমি তো কি বলবো? সাইজে ইনক্রিজ হয়ে গেছে। তুমি যেমন বলছো সত্যি। হ্যালো, এটা কি করা যায়? কিছু জিজ্ঞাসা করছো? হ্যালো। না স্যার, ওটা একজন আনমিউট হয়ে গিয়েছিল, ওকে মিউট করে দিয়েছি। ওকে ওকে স্যার, অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি না স্যার, আমি আমি শুধু স্ক্রিন দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার। তো হাইপারট্রফিতে কি হয়, হাইপারট্রফিতে যে ফ্যাট সেলের যে সাইজেস থাকে ওইটা ইনক্রিজ হয়ে যায়। অনেক কেসেস হতে পারে, এখানে দেখো, এখানে যে আমি একটা চার্ট দিয়েছি, চার্টে যে ফ্যাট সেলের যে নাম্বার আছে ওইটা ফিক্স আছে, ঠিক আছে, বাট নাম্বার ফিক্স আছে, বাট ওর পরেও দেখো বডি ওয়েট, এখানেও 75 বিলিয়ন ফ্যাট সেল আছে, এখানেও 75 বিলিয়ন ফ্যাট সেল আছে, বাট এখানে যে বডি ওয়েট আছে ওইটা 165 আছে, এখানে 227 আছে, এখানে 328 আছে। তো ডিফারেন্স কোথায় আছে? মানে ফ্রম ওয়ে দ্য ডিফারেন্স ইজ কামিং, কি করে আমরা ডিফারেন্স দেখতে পারবো? এখানে হচ্ছে কি নাম্বারস অফ ফ্যাট সেল সেম আছে সব জায়গায়, বাট যে সাইজ যদি এখানে দেখো আপনারা, এখানে সাইজ গুলো একটু ডিফারেন্ট আছে। তো যখন সাইজ ডিফারেন্স আছে, তাই জন্য সাইজের জন্য এখানে বডি ওয়েট ইনক্রিজ হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্যাট সেলের সাইজ অনেক ম্যাটার করে আমাদের বডির ভিতরে আমরা কত ফ্যাটের মধ্যে আমরা আছি। ওকে, এখন কি কি কমনলি যে অ্যাপ্রোচে যে একটা ওয়েস পিপল ওরা কি কি জিনিস, মানে ওরা কি কি অ্যাপ্রোচ ওরা ইউজ করে, ওইটা আজকে আমরা দেখবো। প্রথম জিনিস হচ্ছে ডাইটিং, এটা সব থেকে কমন আর সব থেকে কি বলবো ওয়েক কনসেপ্ট, যেটা আমি বলবো। কেন বলবো ওয়েক কনসেপ্ট, কেন ডাইটিং হচ্ছে আজকের ডেটে কি সবাই ওয়ার্কআউট করতে চায় না, কেউ জিম যেতে চায় না, কেউ বাইরে গিয়ে সাইক্লিং না হলে সুইমিং না হলে কোনো রকমের অ্যারোবিক এক্সারসাইজ করতে চায় না, বাট ডাইটিং করতে চায়। ডাইটিং করলে ওরা কি ভাববে কি 20 বছর বসে বসে যে ওরা ফিক্সড ডিপোজিট করেছে এখানে, পেটে যে ফিক্সড ডিপোজিট হয়েছে ওইটা সঙ্গে সঙ্গে চলে যাবে ডাইটিং করলে। 4 দিন খাবে না কি ওরা কি ফ্যাট লস করতে পারবে? এটা সব থেকে একটা বেগ কনসেপ্ট আমি বলবো। বাট এটা কনসেপ্ট বেগ হতে পারে, বাট সব থেকে বড় বিজনেস। কেন বিজনেস এটা আজকে ডেটে হয়ে গেছে? কেন কি আজকে ডেটে ডাইটিং এর নামে আপনারা যদি মার্কেটে যান অনেক রকমের প্রোডাক্ট পেয়ে যাবে, কি ডাইট কোক, ডাইট, অনেক রকমের ডাইটের প্রোডাক্টস পেয়ে যাবে, কি ওইটা খেলে আপনারা মোটা হবে না পাতলা হয়ে যাবেন, এরকম করে অনেক রকমের প্রোডাক্টস পেয়ে যাবেন। তারপরে এটা হচ্ছে একটা $1 বিলিয়ন স্পেন্ড অ্যানুয়ালি অ্যান্ড ইয়েট এভরিওয়ান স্টিল ফ্যাট। এই ডাইটিং এর জন্য বিলিয়ন্স অফ রুপিস, বিলিয়ন্স অফ ডলার্স আর বিং স্পেন্ট, ওর পরেও ম্যাক্সিমাম ফ্যাট আছে, মোটাই থাকছে ওরা, ওরা কিছু হেলথে এফেক্ট করছে না। হেলথ প্রোডাক্ট কনজিউমার্স আর ডেসপারেট অ্যান্ড আনএডুকেটেড। এখন আনএডুকেটেড আমি কেন বললাম, এখানে এখানে আনএডুকেটেড কেন লেখা আছে? নিশ্চয়ই দে আর এডুকেটেড, দে হ্যাভ গটেন ডিগ্রি, একটা ডিগ্রি আছে, বাট কেন আনএডুকেটেড বললাম? আনএডুকেটেড ইন দ্য সেন্স অফ দিস, আমাদের ওয়েট ম্যানেজমেন্ট, আমাদের কি করে নিজের ওয়েট কে ওরা ম্যানেজ করতে পারবে ভালো করে। দেখবে অনেকবারই দেখবে ট্রেনে, আমি অনেকবার ট্রেনেও দেখেছি, লোকাল ট্রেনে যে ভেন্ডার্স থাকে ওরা সেল করে কি এটা খেলে পাতলা হয়ে যাবে। প্লাস টিভি অন করলেই 4টা অ্যাডের মধ্যে একটা অ্যাড তো থাকবেই যেখানে আপনাদেরকে বলবে কি এই বেল্ট লাগিয়ে নিলে পাতলা হয়ে যাবে, রাতে লাগিয়ে ঘুমিয়ে যান পাতলা হয়ে যাবে। এরকম এত ইজি যদি থাকতো তাহলে জিমস আর এত কেউ মানে ওয়ার্কআউট করতে যেত না। ওকে, এখন কি প্রেভলেন্স আছে ডাইটিং এর? ডাইটিং টোটালি কারা করে দেখবে? যারা বেশি বাইরে যেতে পারে না। তো আমাদের ইন্ডিয়াতে স্পেশালি এটা হয়, উইমেন ফোক দে হার্ডলি গেট টাইম টু গো আউটসাইড, ওরা বেশি টাইম পায় না, নিজের বাড়িতেই ওরা কাজ করে, সবকিছু করে। তো 40% অফ উইমেন দে দে ট্রাই ডাইটিং। কেন ডাইটিং করলে কি হয়? ডাইটিং করলে ওরা ভাবে কি ওয়েট লস হয়ে যেতে পারে। 25% অফ অল মেন ওরা ভাবে কি চলো আমরাও ডাইটিং করে দেখি, তাহলে ডাইটিং করলে কি হবে, বেশি কম আমরা একটু কম করে খাবো, 4 টাইমের মানে বাদ দিয়ে আমরা 2 টাইমে যদি খাবো তাহলে একটু কম আমাদের ওয়েট গেন হবে। আর এটা দেখো, ডাইট প্রোডাক্টস আর $33 বিলিয়ন ইন্ডাস্ট্রি পার ইয়ার, এত মানে ক্রেজ বেড়ে গেছে ডাইট প্রোডাক্টস এর। এখন অলমোস্ট অল ডায়েটস আর আনসাকসেসফুল। এখন ম্যাক্সিমাম কেসে কি হয়, ম্যাক্সিমাম কেসে যারা শুধু ডায়েটের উপরে ডিপেন্ড থাকে কি আমরা খাবো না, আমরা যে ইনটেক আছে ওইটা কম করে দিব তাহলে আমরা পাতলা হয়ে যাব অনেক তাড়াতাড়ি, বাট এটা সবসময় আনসাকসেসফুলি হয়। 50% রিগেইন অল ওয়েট উইদিন 2 ইয়ার্স। যারা 50% যারা ডাইটিং করেছিল ওদের মধ্যে 50% লোক দেখা হয়েছে কি 1-2 বছরের মধ্যে ওরা আবার ওয়েট গেইন করে ফেলেছে।
তারপরে 5 to 10% কিপ ওয়েট অফ পার্মানেন্টলি, অনলি 5 to 10% যারা থাকে ওরা যে ওয়েট যে থাকে ওটা পার্মানেন্টলি একটু মানে রাখতে পারে, ইয়ে করে রাখতে পারে। কিন্তু মেন কোশ্চেন হচ্ছে ডাইট ফেল কেন করে? আমরা তো কম ইনটেক করছি, আগের স্লাইডে আমরা দেখেছিলাম কি যদি আমাদের ইনটেক কম হয়, আমরা বেশি যদি খাবোই না তো মোটা কি করে হবো। বাট এখানে ভাবার জিনিস একটা আছে, ওরাই ডাইটিং করে যারা অলরেডি মোটা, যারা ওবেসিটি না হলে ওভারওয়েট আছে, এখন ওদের বডিতে অলরেডি এত ফ্যাট আছে কি ডাইটিং করলেও বেশি এফেক্ট হবে না। বাট কেন ফেল করে ডাইটিং ওইটা আমরা দেখবো। সব থেকে প্রথম হচ্ছে দেখি আমরা সাইকেল অফ ডাইটিং। এটা এমনি একটা সাইকেল যেখানে আমরা সব থেকে প্রথম আমরা আমরা ভাবি, আমরা দেখি কি চলো আজ থেকে আমরা ডাইটিং স্টার্ট করবো, ডাইটিং এ কি কি খাবো, এই জিনিস খাবো, বেশি ফাইবার্স খাবো, ইয়ে খাবো। বাট আমরা ডাইটিং যারা করে ওরা দেখবে স্টার্ট তো করে দিবে বাট বেশি মানে টাইমের জন্য মোটিভেটেড থাকতে পারবে না। ওয়েট লস এমনি একটা জিনিস যেটা নিজেকে মোটিভেট রাখা সব থেকে একটা ইউনো মানে মেন জিনিস হচ্ছে নিজেকে কিভাবে তোমরা মোটিভেট রাখতে পারবে। ইফ ইউ আর আনএবল টু ডু ইট তাহলে সবকিছু ফেল হয়ে যাবে। তো এটা ইনিশিয়াল মোটিভেশন থেকে সাইকেল স্টার্ট হয়, তারপরে একটু দিন পর দেখবে পজিটিভ রেজাল্টস পাবে। কিছু দিনের পর এটা একটা একটা দিস ইজ আ ভেরি ওয়েল নোন ফ্যাক্ট, যদি তোমরা কিছু দিনের জন্য খাবে না তো আলটিমেটলি তোমাদের ওয়েট একটু লস হবে, ঠিক আছে, একটু গ্র্যাজুয়াল লস দেখতে পাবে একটু। তাই জন্য এখানে লিখেছে পজিটিভ রেজাল্ট, কেন তোমরা কিছুদিন পরই তোমরা দেখতে পারবে গ্র্যাজুয়াল রেজাল্ট একটা পজিটিভ রেজাল্ট দেখতে পারবে। বাট আমি বলে দিচ্ছি ওই পজিটিভ রেজাল্ট যেটা থাকে না ওইটা ম্যাক্সিমাম কেসে কি হয় আবার ওয়েট গেইন হয়ে যায়। যখন খেতে আবার স্টার্ট করবে না ডাইটিং এর পর, আবার যখন খাওয়া দাওয়া স্টার্ট করবে আবার দেখবে ওর থেকে ডাবল ওয়েট গেইন হয়ে যায়। তারপরে কি হয় ওই সাইকেলে ট্রাবল উইথ কমপ্লেন্স। মানে এখন আমরা পজিটিভ রেজাল্ট পাওয়ার পর কি হবে, অনেকরাই কি করে দেখে কি আমরা তো ওয়েট লস করে ফেলেছি তাহলে এখন আর ওইটাকে ক্যারি ফরওয়ার্ড করা অনেক মানে মুশকিল হয়ে যায়। তাহলে ওইটা আবার কি করে আমরা আস্তে আস্তে এই সাইকেলটা মানে ম্যাক্সিমাম ইট লিডস টুয়ার্ডস আ প্রপার ফেলিয়ার। এটা যখন মানে আমরা ভালো করে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না, আবার কি হবে আবার কিছুদিন পর ওইটা বন্ধ হয়ে যাবে, আবার এই সাইকেলটা আবার চলবে, আবার আমরা নতুন করে ডাইট স্টার্ট করবো। তাই জন্য এটা সাইকেল বলা হয়েছে, কেন এটা সাইকেলের চাকার মতন সবসময় চলতেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা টার্ম আছে ফ্যাড, ট্রেন্ড অফ ফ্যাড, ফ্যাট ডায়েট। ফ্যাট আলাদা জিনিস, ফ্যাট যেটা আমরা পড়ি সবসময় ফ্যাট, আর এটা হচ্ছে ফ্যাড। ফ্যাড একটা এমনি একটা টার্ম যেটা আমরা ওয়েট ম্যানেজমেন্টে অনেকবারই ইউজ করি। ফ্যাট ডায়েট হচ্ছে এমনি একটা ডায়েট যেটা একটা ট্রেন্ডের মতন চলে। সাপোজ ট্রেন্ড, ট্রেন্ড ইন দ্য সেন্স ট্রেন্ড বেশিক্ষণের জন্য থাকে না। সাপোজ আজকে ডেটে আমরা এমনি একটা জিন্স পরতে স্টার্ট করেছি যেটা হচ্ছে একটা বেল বটম জিন্স, যেটা এক 90s এ বেশি ট্রেন্ডে ছিল, 80s এ বেশি ট্রেন্ডে ছিল। ওই ট্রেন্ড কি হয়েছে আস্তে আস্তে চলে গেছে, এখন আমরা একটা ন্যারো ফিট জিন্স বেশি আমরা পরতে ভালোবাসি। তো ফ্যাড হচ্ছে এমনি একটা ট্রেন্ড যেটা বেশি ক্ষণের জন্য আমাদেরকে করতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু ডু ইট ফর প্রলং পিরিয়ড অফ টাইম। তো ফ্যাট ডায়েট হচ্ছে এমনি একটা ডায়েট যেটা আমরা ম্যাক্সিমাম কিছু দিনের জন্য আমরা করব, বাট ওইটা বেশি ক্ষণের জন্য আমাদেরকে করতে হবে না, একটা একটা ট্রেন্ডের মতন আমরা নিয়ে নিতে পারবো। এখন ফ্যাট ডায়েটস কেন সাকসেসফুল আছে? The fat diets are successful because in the end you are eating fewer calories. এখন ফ্যাট ডায়েটে কি হয় আমরা বেশি ক্যালোরিজ আমরা কনজিউম করি না। এখানে কি হয়, এখানে আমরা আর এই যখন আমরা বেশি ক্যালোরিজ আমরা খাচ্ছি না ন্যাচারালি আমাদের ওয়েটে একটা ডাউন স্লোপ আসবে, আমরা একটু কম ওয়েট আমরা গেইন করবো, ওকে। বাট মনে রাখবে ফ্যাট ডায়েট ইজ নট ফর লং টার্ম ইউজ, এটা একটা শর্ট টার্মের জন্য হয়। এটা এক রকমের ডায়েটিং আপনারা বলতে পারবেন, বাট এটা একটা শর্ট টার্মের জন্য। ওকে, নাও নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য কোশ্চেন ইজ ক্যান ইউ মেনটেন দিস ডায়েট ফর দ্য রেস্ট অফ ইয়ার লাইফ। এইটা হচ্ছে আগের আগের মানে যুগে কি হতো, যে সাধু সন্ত যারা থাকতো ওরা দেখবে ওরা একটা নিজের একটা লাইফস্টাইল যে ওরা ফলো করতো, ওই লাইফস্টাইলে কি হতো ওরা শুধু ফ্রুটস খেত, শুধু দেখবে ভেজিটেবলস ফ্রুটস এটাই ওরা কনজিউম করতো। তো ওরা একটা ভালো লাইফ, ওরা হেলদি লাইফ ওরা মেনটেন করতো। আজকে ডেটে ওই জিনিসটা যদি আমরা করতে যাই আমরা নিজেকে সাধু সন্তের মতনই আমরা রাখতে পারবো, একটা ভালো লাইফ আমরা মেনটেন করতে পারবো। কেন আজকে ডেটে একটা হেলদি লাইফস্টাইল যদি আমরা মেনটেন করতে চাই উই হ্যাভ টু ইট গুড ফর দ্যাট, আর একটা পিওর জিনিস আমাদেরকে খেতে হবে। তো পিওর জিনিস, পিওরিটি আজকের ডেটে যখন আমরা খাওয়া দাওয়া করি না একটা একটা ভেগ টার্ম হয়ে যাচ্ছে, কেন কিছু জিনিস এখন আজকের ডেটে আমরা পিওর পাবো না, সবার মধ্যে অ্যাডাল্ট্রি, সবার মধ্যে কিছু না কিছু কেমিক্যালস
কিছু মিক্সআপ থাকবে। কিছুদিন আগে আমি একটা রোডের সাইডে দেখবে খরবুজ যে বিক্রি হয়, ওয়াটারমেলন, তো এখানে কি হয়, ওরা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবে কি ভিতরে যদি আপনারা কেটে দেখবেন তাহলে ওইটা লাল হবে। বাট কি করে ওরা 100% গ্যারেন্টি দিয়ে ওরা বলতে পারছে কি লালই হবে ভিতরে, প্লাস সুইট হবে খেতে, মিষ্টি লাগবে খেতে? কেন? ওরা নিজেই বসে বসে একদিন আগে ইনজেকশন দিয়েছে ওর ভিতরে। ঠিক আছে, ওইটা যদি একটা পিস কাট করে বার করে আপনারা দেখবেন, আর একটা টিস্যু পেপার র্যাপ করে দেখবেন, যদি টিস্যু পেপার পুরো লাল হয়ে যাচ্ছে মানে ওইটা ইনজেকশন দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আজকে ডেটে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ, আমরা কি করে ভালো খাওয়া দাওয়া করতে পারবো। এখন হচ্ছে ইয়ো ডাইটিং। ইয়ো ডাইটিং কি হচ্ছে, এমনি একটা ডাইটিং যেখানে আমরা উইদাউট নোয়িং আমরা ওয়েট গেইন করে ফেলেছি, প্লাস এখন ওয়েটকে কমানোর জন্য আমরা ডাইটিং করছি। ঠিক আছে, তো এখন কি হচ্ছে, ওই ডাইটিং করছি, প্লাস যখন ওইটা আমরা ছেড়ে দিব তাহলে আবার আমাদের ওয়েট ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, একটা ইয়ো এর মতন থাকে, মানে যখন আমরা করছি তাহলে তখন অব্দি ওইটা ঠিক থাকে, বাট যখনই আমরা ছেড়ে দিব আবার ওইটা ওয়েট আমাদের ইনক্রিজ হয়ে যাবে। ওইটাকে আমরা ইয়ো ডাইটিং বলি। আচ্ছা, কি কি প্রবলেমস আমরা ফেস করতে পারি ফ্যাট ডায়েটস এর থেকে? কি কি প্রবলেম আমরা ফেস করতে পারি? প্রথম হচ্ছে যে ওয়েট লস আমরা করি, ওইটা বেসিকলি আমাদের ওয়াটার লস হয় আমাদের বডি থেকে। আমরা বলি বডির মধ্যে আমাদের 70 to 75% আমাদের ওয়াটার থাকে। তো ফ্যাট ডায়েটে কি হয়, যখন আমরা ওয়েট লস করি তো আমাদের ওইখানে অ্যাকচুয়ালি ফ্যাট লস হয় না, আমাদের ওয়াটার লস হয়ে যায়। যখন ওয়াটার লস হবে আমাদের নিশ্চয়ই আমরা ফিল করবো, একটু হালকা ফিল করবো, প্লাস আমাদের বডি ওয়েট একটু কম হবে। এখন নেক্সট জিনিস হচ্ছে এখানে আমরা সাপ্লিমেন্টস আমরা অনেক বেশি আমরা খেতে পারি। সাপ্লিমেন্টস মানে কি? সাপ্লিমেন্টস হচ্ছে যখন আপনারা এক্সামে একটা খাতায় আপনারা লিখছেন, প্লাস এক্সট্রা খাতা যখন নিচ্ছেন, ওইটা হচ্ছে একটা সাপ্লিমেন্টারি খাতা। সেম সাপ্লিমেন্টস খাওয়া দাওয়াতে সাপ্লিমেন্টস কি হয়, যখন যে ডায়েট আপনারা খাচ্ছেন, নর্মাল ডায়েট, যে ডে টু ডে লাইফে নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে একটু হেলদি রাখার জন্য ডায়েট নিচ্ছেন, ওইটা হচ্ছে আপনার নর্মাল ডায়েট। বাট এক্সট্রা যখন আপনি কিছু একটা ডায়েট নেবেন, সাপোজ এখন আজকে প্রোটিন শেক, প্রোটিন পাউডার, প্রোটিন বার, অনেক রকমের ডায়েট চলে এসেছে, ওইটা হচ্ছে সাপ্লিমেন্টস, যে এক্সট্রা খাবার জিনিস যেটা আমরা নিচ্ছি। তো ওইটাও এখন অনেক ডেঞ্জারাস হয়ে গেছে। কেন? সাপ্লিমেন্টস এর ব্যাপারে অনেক নলেজ থাকে না, অনেকরাই শুনে ওরা খাচ্ছে তো আমরাও খেয়ে নিবো, এইভাবে অনেক রকমের মানে বিমারি হয়। অনেক সব থেকে কমন আর বিমারি হচ্ছে জন্ডিস। যখন আমরা সাপ্লিমেন্ট নিচ্ছি, ওয়ার্কআউট করছি না, জল ভালো করে খাচ্ছি না, আমাদের লিভারে ডাইরেক্ট এফেক্ট করে, স্পেশালি প্রোটিন সাপ্লিমেন্টের ক্ষেত্রে এটা হয়। আর জন্ডিস একটা কমন ফেনোমেনন এখানে। যে ডায়েট আমরা খাচ্ছি এখানে ফ্যাট ডায়েট, তো এখানে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস থাকতে নাও পারে। ঠিক আছে, মেটাবলিজম মে স্লো ডাউন ইফ ক্যালোরি ইনটেক ইজ ভেরি লো। এখন কি হচ্ছে, যদি আমরা অনেক কম খাচ্ছি, ওই ওই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের মেটাবলিজমও কম হয়ে যেতে পারে। মেটাবলিজম যদি কম হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা বেশি এনার্জি আমাদের বডিতে থাকবে না। ওকে, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ফিক্সড মেনু, মানে আমরা এক রকমের খাবার সবসময় খেতে থাকি। আর এটা হচ্ছে কি আমাদেরকে ফ্লেক্সিবল রাখার দরকার অনেক আমাদের মেনুকে, মানে খাওয়া দাওয়া যদি আমরা এক রকমের মানে রাখবো তাহলে কি হবে, এটা আমাদের টেস্ট বাডস কে এফেক্ট করে, আমরা সবসময় একটা জিনিস খেতে ভালোবাসি না। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আছে যেখানে এটা যারা লং টাইম টার্মের জন্য যারা করতে চেয়েছে ওদের জন্য এটা সিম্পলি কাজ করে না। এটা আমি বললাম ফ্যাট ডায়েট এরকম একটা ডায়েট যেটা শর্ট টার্মের জন্য আমরা করতে পারি। ঠিক আছে, লং টার্মের জন্য এটা করতে না। ওকে, দ্য লেটেস্ট ফ্যাটস দেখি। সব থেকে প্রথম হচ্ছে লো কার্ব মার্কেটিং। এখন লো কার্ব মার্কেটিং এমনি একটা জিনিস আজকে ডেটে আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রিতে, এখানে প্রত্যেকটা জিনিস আমরা যে খাবো এখানে দেখবে মার্কেটে যাও ওইটা বলবে লো কার্ব, মানে এর ভিতরে লো কার্বোহাইড্রেটস এর যে মাত্রা আছে অনেক কম আছে। ঠিক আছে, এখন ওভার 600 নিউ লো কার্ব প্রোডাক্টস ইন্ট্রোডিউস দিস ইয়ার। 600 থেকে বেশি লো কার্ব প্রোডাক্টস প্রত্যেক বছর মোটামুটি নতুন ইন্ট্রোডিউস হয় আমাদের মার্কেটে। ওরা বলবে কি এটা এর ভিতরে লো কার্বোহাইড্রেটস আছে, আপনারা খেতে পারেন, মোটা হবেন না, বাট এভরিথিং ইজ ফেক ওভার দেয়ার। ওকে, নাও দেখো এখানে সেলস প্রত্যেক বছর $15 বিলিয়ন ডলারের সেল হয় লো কার্ব প্রোডাক্টসের। তারপরে লো কার্ব প্রোডাক্ট সবাইকে অনেক অ্যাট্রাক্ট করে। কেন? যখন ওরা দেখবে, যখন ওরা বুঝতে পারবে এর মধ্যে কার্বোহাইড্রেটস এর মাত্রা কম, তাহলে ওরা খেতে চাইবে, তাহলে ওরা ভাববে কি আমরা খেলেও মোটা হবো না। বাট এটা এরকম চলে না। এখন জিনিসটা হচ্ছে আমরা কতই বলি কি একটা প্রোডাক্ট লো কার্ব প্রোডাক্ট, নাহলে অনেক মানে এর ভিতরে মানে কার্বোহাইড্রেটস এর মাত্রা অনেক কম, বাট সবসময় মনে রাখবে এ ক্যালোরি ইজ স্টিল এ ক্যালোরি। যদি একটা ক্যালোরি
সবসময় একটাই ক্যালোরি থাকবে, আর 100 ক্যালোরি সবসময় 100 ক্যালোরিজই থাকবে। তো কিছু খাবার আগে ইউ নিড টু মেক শিওর ওর মধ্যে কত ক্যালোরিজ আছে, ওর ইনফরমেশন, ওর জানকারি আপনারা জানেন ভালো করে, তাহলেই আপনারা নিজের ওয়েটকে ভালো করে মেনটেন করতে পারবেন। ওকে, এখানে হচ্ছে লো কার্ব ফুডস আর নট নেসেসারিলি লো ক্যালোরি ফুডস, এটা মনে রাখবে। এটা সব থেকে বড় একটা ফ্যাক্ট, যেটা আগেও বললাম, আমরা ফ্যাক্টের উপরে যাব সবসময়। কি যে লো কার্ব ফুডস হয় ওইটা সবসময় এটা নেসেসারি না, এটা কম্পালসারি না কি ওইটা লো ক্যালোরি ফুড হবে। ওর মধ্যে হতে পারে ক্যালোরির সংখ্যা অনেক বেশি। তো যদি ক্যালোরি বেশি থাকবে ওইটা নিশ্চয়ই আপনাদের ওয়েটের উপরে এফেক্ট করবে, মানে অনেক এফেক্ট করবে, ওয়েট সবসময় বাড়বে। আমাদেরকে যখন আমরা ক্যালোরিজ বেশি খাই ওইটা আমাদেরকে ওয়েট গেইন করায়, কার্বোহাইড্রেটস বেশি খেলে হয় না। সবসময় মনে রাখবে এটা, আমরা সবসময় ক্যালোরিজের উপরে আমরা ডিপেন্ড করব। আমরা দেখবে যারা প্রফেশনাল বডি বিল্ডিং করে ওরা প্রত্যেক জিনিস ওরা মাপ করে খায়। দেখবে ওদের কাছে সবসময় একটা ছোট একটা ইয়ে থাকে, ওয়েইং মেশিন থাকে। ওই মেশিনের উপরে যদি ওরা 250 গ্রাম চিকেন খাচ্ছে, 250 গ্রাম চিকেন খাচ্ছে, ওইটা মাপ করে খাবে। কেন? ওরা জানতে চায় ওরা কত ক্যালোরিজ খাচ্ছে আর 250 গ্রামের মধ্যে কত প্রোটিন থাকবে। ওরা সব কিছু ক্যালকুলেট করে খায়, কিছু এক্সট্রা ওরা নিজের বডিতে দিতে চায় না। অনেক রকমের আমাদের এখানে সাপ্লিমেন্টস আছে, ওয়েট লস সাপ্লিমেন্ট, যেটা আমাদের মার্কেটে ফ্যাট ব্লকার্স, হাইড্রোক্সিকাট, স্লিম ফাস্ট, অনেক রকমের আমরা সাপ্লিমেন্টস দেখতে পারি। প্লাস অনেক রকমের সাপ্লিমেন্ট ছাড়া অনেক রকমের প্রোডাক্টসও আছে যেটা আমরা আমাদের ডেইলি লাইফে আমরা দেখতে পারবো। বেল্টস থাকে অনেক রকমের জ্যাকেটস থাকবে, ওইটা বলা হয় ওইটা পরে মানে ঘুমিয়ে যাও, মানে ওয়েট লস হয়ে যাবে। তো এরকম অনেক রকমের দেখবে, অনেক রকমের প্রোডাক্টস আমাদের ডে টু ডে লাইফে আমাদের থাকে। ওকে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের এফডিএ, ওইটা অনেক রকমের ইয়ে থাকে। দের আর মেনি সাপ্লিমেন্টস দে উইচ আর নট রেগুলেটেড বাই এফডিএ। তো মনে রাখবে যেটা আপনারা খাচ্ছেন ওইটা এফডিএ থেকে রেগুলেটেড হয়। কেন? অনেক রকমের দেখবে ইয়ে থাকে, ভুলভাল সাপ্লিমেন্টস থাকে যেটা খেলে বডির উপরে আলাদা রকমের দেখবে এফেক্ট করে। তো সবসময় মনে রাখবে এফডিএ থেকে অ্যাপ্রুভড জিনিসই আপনারা খান। আহ, আর এই জিনিসটা দেখবে সবসময় আমি শুনি কি যদি সুমিত, আমি নাম নিয়ে বলছি, সুমিত যদি একটা সাপ্লিমেন্ট খেয়েছে ওর ওয়েট গেন হয়েছে ভালো করে, ওর কিছু হয়নি তো আমারও হবে না, এরকম কোনোদিনও ভাববে না। এটা সবসময় ডিফারেন্টলি এফেক্ট করে ডিফারেন্ট পার্সনকে। আপনাদের বডির যে ইয়ে আছে, মানে মেটাবলিজম আছে, যে পুরো অ্যানাটমি আছে, ওটা ডিফারেন্ট হবে অন্যদের থেকে। তো এটা সবসময় মনে রাখবে, ওর যদি এফেক্ট করেনি তো আপনারাও করবে না, এটা কোনোদিনও হয় না। ঠিক আছে, এটা ডিফারেন্ট পার্সনকে ডিফারেন্ট ভাবে এফেক্ট করে। আর সবসময় দেখবে এটা সবসময় এক্সপেন্সিভ হয়, অনেক সত্যি অনেক দাম হয় এটা। নন অ্যাফিডরা প্রোডাক্টস ক্যান অলসো বি জাস্ট বি অ্যাফিডরা হচ্ছে একটা হার্ব, একটা এক রকমের প্ল্যান্ট হয় যার স্টেমস থেকে ওয়েট লস প্রোডাক্টস হয়। এটাও কিন্তু এটা একটা চাইনিজ প্রোডাক্টস, এটাও ডেঞ্জারাস হতে পারে। ওকে, প্রবলেমস উইথ অ্যাপেটাইট সাপ্রেসেন্ট। এখন অনেক লোক কি করে, প্রিসক্রিপশন ছাড়া ওরা কি করে, ওরা ওষুধ নিতে স্টার্ট করে দেয়। অনেক রকমের ওষুধ হয় যেটা বলে কি ওইটা নিজের যে ইয়ে থাকে অ্যাপেটাইট কে কন্ট্রোল করে রাখবে, বেশি খিদা পাবে না, বেশি খেতে ইয়ে মানে ইচ্ছাই হবে না। তো ওইটা কি হয়, আমাদের সবসময় আমরা নন প্রিসক্রিপশন, এটা ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আপনারা কোনোদিনও খাবে না। এটা অনেক রায় থাকবে যেটা বলবে কি এটা খেয়ে নিলে হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, না হলে অনেক রকমের পজিটিভ এফেক্টস দেখতে পারবে বডিতে, ওইটা কোনোদিনও করবে না। এটা কোনোদিনও সাপ্রেস করে না আমাদের অ্যাপেটাইটকে, এটা সবসময় নেগেটিভ ভাবেই এফেক্ট করে। অ্যাফ্রিডাইন রিলেটেড প্রোডাক্টস হ্যাভ বিন ফাউন্ড টু বি ডেঞ্জারাস অ্যান্ড হ্যাভ বিন ব্যান্ড বাই এফডিএ, যেটা আমি বললাম এর আগের স্লাইডে। নন অ্যাফ্রিডরা সেম, অ্যাফ্রিডাইন প্রোডাক্ট যেটা থাকে, যেটা আমি বললাম একটা হার্ব হয়, এটা বেসিক্যালি চায়নাতে তৈরি হয়। আর এটা অনেক ফেমাস হয়েছিল এক টাইমে যখন ফ্যাট লসের প্রোডাক্টস গুলো যে এসেছিল। এটা বলা হয়েছিল কি এর কিছু মানে সাইড এফেক্টস নেই, বাট এটাও এখন ব্যান্ড হয়ে গেছে এফডিএ থেকে। আচ্ছা, কি জিনিস আমরা সব থেকে মানে ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, ওইটা হচ্ছে ওয়েট গেইন কেন হয়। সিম্পল সা ফান্ডা আছে ওয়েট গেইনের জন্য, যত আমরা খাবো, যদি সেম লেভেল আমরা মানে খরচ করে দিচ্ছি, এক্সপেন্ড করে দিচ্ছি, তাহলে আমাদের ওয়েট গেইন কোনোদিন হবে না। বাট মনে রাখবে বেশি যত বেশি খাবো ওর মধ্যে যদি আমরা সেভিংস করে নিচ্ছি, যেভাবে আমরা টাকা সেভিংস করি, ওই সেভিংস আমাদের এখানে আসবে, আমাদের পেটে, এই ব্যাংকে সবসময় থাকবে। ওকে, এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল অফ ওয়েট কন্ট্রোল। কি করে আমরা করব,
এটা হচ্ছে যখন আমাদের ইনটেক বেশি হয়ে যাবে এক্সপেন্ডিচার থেকে, তাহলে আমাদের ওয়েট গেইন সবসময় হবে। ঠিক, যখন ইকুয়াল টু মানে কি সমান থাকবে, যেটা আমরা খাচ্ছি আর যেটা আমরা স্পেন্ড করছি ওইটা যখন সমান থাকবে তাহলে কি হবে, আমাদের মেনটেন থাকবে ওয়েট। বাট যখন এক্সপেন্ডিচার বেশি হয়ে যাবে, যত আমরা খাচ্ছি ওর থেকে যদি আমরা বেশি আমরা খাচ্ছি আমরা খেলছি, তাহলে আমাদের সবসময় ওয়েট লস হবে। এই হচ্ছে তিনটা ফান্ডা আমাদেরকে মনে রাখা, যেটা আমরা সবসময় মনে রাখবো। ওকে, এখন ওয়েট লস কখন হয়, যখন আমাদের বডি থেকে আমরা ক্যালোরিকে আমরা কম করতে পারবো। আমাদের বডিতে ক্যালোরি কি করে আসে, যেটা আমরা খাওয়া দাওয়া করি। যদি আমরা নিজের ক্যালোরিকে আমরা মেনটেন করতে পারবো, কাউন্টিং করে সবকিছু আমরা যে খাচ্ছি আমাদের একটা অ্যাকাউন্টস থাকে, তাহলে আমরা ওয়েট গেইন আমরা নাহলে ওয়েট লস আমরা করতে পারবো। আচ্ছা, এখন রাইট সলিউশন কি আছে? সব থেকে বেসিক জিনিস যেটা আমরা অনেক আমাদের সিলেবাসেও পড়েছি, সব থেকে বেশি জিনিস আমাদের বডিতে যে জিনিসের দরকার হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস, যার মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাট, আর এখানে ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার। তো এই ছটা জিনিস আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস নিয়ে আমাদেরকে নিজের ডায়েটকে আমাদেরকে প্ল্যান করতে হবে, কি আমাদের ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেটসও থাকে, প্রোটিনও থাকে, ফ্যাটও থাকে, আর ওর সঙ্গে সঙ্গে ভিটামিনস নিতে হবে, মিনারেলস আর ওয়াটার আমাদের ইনটেক তো সবসময় আমাদের বডির ভিতরে থাকবে। এই ছটা জিনিস যদি আমরা নিচ্ছি, ভালোভাবে নিচ্ছি, একটা হেলদি ভাবে নিচ্ছি, একটা প্রপোর্শনে নিচ্ছি, তাহলেই আমাদের বডির ভিতরে একটা আমরা আহ, ইয়ে করতে পারবো, একটা হেলদি ওয়েট আমরা মেনটেন করতে পারবো। চলো এখন ক্যালোরিকে ব্রেকডাউন করি, অনেকক্ষণ থেকে আমরা শুনছি ক্যালোরি এ ক্যালোরি ও, এখন ক্যালোরিকে ব্রেকডাউন করি। কার্বোহাইড্রেটে 1 গ্রাম 1 গ্রাম কার্বোহাইড্রেটে 4 ক্যালোরিজ ইয়ে থাকে, 4টা ক্যালোরি থাকে। প্রোটিনেরও 4 থাকে, বাট ফ্যাটে দেখো ক্যালোরি অনেক বেশি, মোর দেন ডাবল 1 গ্রামে। আমরা যদি 2 গ্রাম কার্বো 1 গ্রাম প্রোটিন আর 1 গ্রাম আমরা খাই কার্বোহাইড্রেট, তাহলে আমাদের বডিতে 8 গ্রাম 8 ক্যালোরিজ আসবে। বাট এখানে শুধু 1 গ্রাম ফ্যাট যদি খাই, তাহলে ডাইরেক্ট 9টা ক্যালোরি চলে আসছে। আর অ্যালকোহলে 7টা ক্যালোরি থাকে 1 গ্রামে। ঠিক আছে, তো এইটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, কি যদি আমরা 1 গ্রামে যদি 4 ক্যালোরি আছে, তো যদি আমরা প্রত্যেক দিন 100 গ্রাম করে রাইস খাচ্ছি, তাহলে কত ক্যালোরি আমরা খাচ্ছি। যদি আমরা 250 গ্রাম প্রোটিন খাচ্ছি, তাহলে মানে চিকেন খাচ্ছি, আর নাহলে ডিম খাচ্ছি, নাহলে ফিশ খাচ্ছি, তাহলে কত ক্যালোরিজ খাচ্ছি। মেন ফান্ডা হচ্ছে যত ক্যালোরিজ আমরা খাবো ওইটা আমাদের অ্যাকাউন্টসে থাকতে হবে। আমাদেরকে জানতে হবে কত আমরা বডির ভিতরে আমরা খাচ্ছি, কত আমরা রাখছি। এখন কি করে আমরা একটা নর্মাল ক্যালোরি ডিস্ট্রিবিউশন কি করে করব? মনে রাখবে 55 to 60% যে আমাদের ডায়েট থাকবে কার্বোহাইড্রেটস থাকবে ওর মধ্যে। কেন কার্বোহাইড্রেটস? কার্বোহাইড্রেটস হচ্ছে একটা এনার্জি গিভিং ফুড, যেটা আমরা প্রত্যেকদিন কাজ করি, আমরা ওয়ার্কআউট করি, আমরা কলেজ যাই, আমরা কলেজে যতগুলো ক্লাসেস করি, প্রত্যেকটা জিনিসের জন্য আমাদেরকে এনার্জির দরকার হয়। তো এনার্জি আমরা ইনস্ট্যান্ট এনার্জি আমরা কার্বোহাইড্রেট থেকে পাই। ঠিক আছে, ওর পরে মাসল বিল্ড আপের জন্য আমাদের 20 থেকে 25% ক্যালোরিজ আমাদের মানে প্রোটিন দরকার হয়। এখন জিনিস হচ্ছে যারা দেখবে ফিটনেস ফিল্ডে থাকে, যারা বডি বিল্ডিং করে, ওদের প্রোটিন ইনটেক বেশি থাকে, ওদের কার্বোহাইড্রেট ইনটেক কম থাকে। ওর নেক্সট হচ্ছে ফ্যাট। ফ্যাট হামেশা সব থেকে কম আমরা রাখবো আমাদের ডায়েটে। কেন? ফ্যাট যদি বেশি হয়, এটা বলারই মানে ইয়ে নেই, বা আমরা ডাইরেক্টলি মোটাই হবো যদি আমরা ফ্যাটি খেয়ে যাচ্ছি বেশি বেশি করে। তো 15 to 20% ফ্যাটও দরকার, একটা গুড হেলদি ফ্যাট আমাদের বডির ভিতরে সবসময় দরকার। কেন দরকার আমি বলে দিচ্ছি। এখন বলবে স্যার যদি আমরা ফ্যাটই খাবো না তাহলে আমরা কি করে মোটাবো, তো ফ্যাটকে সরিয়ে দিন ডায়েট থেকে। না, এটাও করলে হবে না। আমাদের বডির মধ্যে আমাদের সবসময় ফ্যাটের দরকার হয়। যখন আমাদের বডির ভিতরে এনার্জি দরকার হয়, আমরা সব থেকে প্রথম কার্বোহাইড্রেট থেকে এনার্জি নিই। ঠিক আছে, আগে আমাদের কার্বোহাইড্রেটস প্রথম এনার্জি প্রদান করে। যখন কার্বোহাইড্রেটস আমাদের সব শেষ হয়ে যায়, তাহলে ওর পরে কি হয়, আমরা ফ্যাট ফ্যাটের দিকে যাই। ফ্যাট হচ্ছে আমাদের একটা স্টোরেজ আমরা বলতে পারবো, যেখান থেকে আমরা কনস্ট্যান্ট এনার্জি আমরা নিতে পারবো। আর যখন ফ্যাটও বার্ন আউট হয়ে গেছে, সব ফ্যাট আমাদের বডির মধ্যে শেষ হয়ে গেছে, তাহলে লাস্টে আমাদের প্রোটিন বার্ন হয়। আর যখন প্রোটিন বার্ন হয় মানে তখন দেখবে আমাদের মাসলস যেটা থাকে, মাসলস এর দেখবে একটু সরু পাতলা হাতগুলো হয়ে যাবে, দেখবে পাগুলো পাতলা হয়ে যাবে। ঠিক আছে, তো লাস্ট আমরা প্রোটিন বার্ন করে, তাই জন্য ফ্যাট অনেক ইম্পর্টেন্ট। ওকে, এটা আমি বেশি যাচ্ছি না টাইমের, আই গেস আমি বেশি টাইম নিয়ে নিয়েছি। ওকে, মেন জিনিস হচ্ছে এখানে
আমাদেরকে একটা ব্যালেন্স ডায়েট, যে আমরা অনেকবারই আমরা শুনি, আমরা পড়েছি, আমাদেরকে যে ডায়েট হচ্ছে ওইটা একটা ব্যালেন্স ডায়েট, যার মধ্যে প্রত্যেকটা জিনিসের মাত্রা থাকবে, প্রত্যেকটা জিনিস একটা হেলদি অ্যামাউন্টে থাকবে। ভ্যারাইটি থাকা অনেক ইম্পর্টেন্ট। ব্যালেন্স ডায়েট সব প্রত্যেকদিন যদি তোমরা একটা জিনিসই খাবে না, তো ওইটা একটু দেখবে খেতেও ভালো লাগবে না। তো ভ্যারাইটি আমাদের ফুড হ্যাবিটসে অনেক দরকার। আর মডারেশন মানে একটা লিমিটেড অ্যামাউন্টে, একটা মডারেট অ্যামাউন্টে আমরা সবসময় ওইটা রাখার চেষ্টা করব। ওর সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব যে খাবার যে আমরা খাচ্ছি ওইটা হেলদি ফুড চয়েসেস, আমরা এরকম না প্রত্যেকদিন চাউমিন, এগ রোল, বেশি তেলের জিনিস আমরা খেয়ে যাচ্ছি। প্রপোর্শন সাইজেস মানে কত খাচ্ছি ওইটা সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে। এক্সারসাইজ পার ডে আমাদেরকে করতে, মানে পার ডে নিজের বডির জন্য 40 মিনিটস দিতেই হয় প্রত্যেকজনকে। আইদার বিকেলে না হলে সকালে 40 মিনিটস মিনিমাম আমাদের বডির জন্য দিতে হয়। স্লিপ আমাদের প্রত্যেকদিন 6 to 7 আওয়ার্স, 8 আওয়ার্স আমাদের স্লিপের দরকার হয়। কেন? আমাদের বডি যখন আমরা ঘুমাই তখন রিকভার করে। ঠিক আছে। আর স্ট্রেস ম্যানেজমেন্ট, বেশি স্ট্রেস নিলেও আমাদের বডির উপরে, আমাদের ওয়েটের উপরে এটা এফেক্ট করে। ওকে, এখানে অনেকগুলো ফুড আইটেমস আছে যেটা আমি লিখেছিলাম, এনার্জি বার্স, মাফিন, পপকর্ন, যেটা সবাই খেতে ভালো লাগে, বাট এটা মনে রাখবে এটা অনেকই ইয়ে থাকে, ক্যালোরিজ বেশি থাকে। কফি, ড্রিঙ্কস, লাটেস, মিল্কশেকস, এটা অনেক ক্যালোরিজ ইনটেক এখানে বেশি থাকে এখানে। ওকে, এখন ওয়েট লস প্ল্যান আমরা কি করে তৈরি করতে পারবো? আচ্ছা, এখানে যে আমরা এর আগে যে আমরা স্লাইডে ডায়েট আমরা যে ইয়ে করেছিলাম, ডায়েট আমরা ইনক্লুড করতে পারি নিজের ওয়েট, আর ওর সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে, কিছু গ্র্যাজুয়াল চেঞ্জেস করতে হবে, একটু রিয়েলিস্টিক গোলস আমাদেরকে সেট করতে হবে নিজের জন্য। কি আজকে আমরা আহ, মানে এক সপ্তাহে কতদিন আমরা ওয়ার্কআউট করব, আমরা প্রোটিন ইনটেক কত করব, কার্বোহাইড্রেটস ইনটেক কত করব। তারপরে মনে রাখবে ইচ পার্সন ইজ ডিফারেন্ট, এটা আমি আগেও বলেছি। একজনের জন্য ওই ফর্মুলা কাজ করেছে, তোমার জন্য করবে, এটা কোনোদিনও পসিবল না। প্রত্যেকজন ডিফারেন্ট আছে, ওর 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 জন্য আলাদা আলাদা জিনিসই লাগবে। আচ্ছা, এটা কি করে জানতে পারবে কি এটা তোমার জন্য কাজ করবে কিনা? এক্সপেরিমেন্ট করো, নিজের করে দেখো। যখন অবধি হয় না লার্নিং বাই ডুইং, যখন অবধি করে দেখবে না তোমরা নিজে বুঝবে না। অনেক লোক অনেক রকমের কথা বলে চলে যাবে, বাট ওইটা ওর জন্য কাজ করেছে তাই জন্য বলছে। এটা যখন অবধি তোমরা নিজে করে দেখবে না এটা কাজ করছে কিনা, নিজে তখন অবধি বুঝবে না। আর সবসময় মনে রাখবে, নিজেকে সবসময় মনে রাখবে কি সাকসেসফুল হবে, যদি এটা মনে থাকবে না তাহলে সবসময় ফেল করবে। আচ্ছা, যেটা আমি বললাম কত আমরা খাচ্ছি ওইটা আমাদেরকে দেখতে হবে, কত মাইক্রো নিউট্রিয়েন্টস খাচ্ছি, কত কিলো ক্যালোরি ইনটেক হচ্ছে, সবসময় আমাদেরকে একটা হিসাব রাখতে হবে। ভিটামিন মিনারেলস নিতে হবে, এটা আমাদেরকে সবসময় কাউন্টিং এ রাখতে হবে। ওকে, এখন হেলদি ইটিং প্যাটার্নস, আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা হেলদি ইটিং এর একটা প্যাটার্ন আমাদেরকে তৈরি করতে হবে। এটা গ্র্যাজুয়ালি ওভারনাইট হয় না, আস্তে আস্তে হবে। বিকজ আমরা সবসময় আমাদের ডে টু ডে লাইফে আমরা ওই জিনিসই খেতে বাসবো যেটা আমাদের বডিকে খারাপ ভাবে এফেক্ট করবে। বেশি তেলের জিনিস, এগরোল, চাউমিন, এটা আমরা অনেক বেশি খেতে ভালোবাসি, বাট একটা ভালো ওটস আমরা কখনো আমরা প্রেফার করবো না খেতে। ঠিক আছে। আর এটা মনে রাখবে, ওয়েট লস নাও ওয়েট গেইন, যে আমরা যদি ওয়েট ম্যানেজ করতে যাই, এটা একটা লং টার্ম প্ল্যান। এটা ওভারনাইট হয় না। কেউ তোমাকে বলবে এসে কি আমি এক সপ্তাহের মধ্যে ইয়ে করে দিব না। এটা একটা লং টার্ম প্ল্যান, আস্তে আস্তে নিজের মধ্যে তোমরা এফেক্ট দেখতে পারবে। এটা গ্র্যাজুয়ালি ওভারনাইট কিছু জিনিস হবে না। মনে রাখবে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে হেলদি ইটিং প্যাটার্নস। এখন কি করে আমরা কি কি জিনিস আমরা নিজের ইটিং মানে খাওয়া দাওয়াতে আমরা করব। সবসময় মনে রাখবে ভ্যারাইটি অফ ফুডস আমরা ইনক্লুড করব। কেন? এক এক জিনিস যদি খেতে থাকবে ওইটা বোরিং হয়ে যাবে, খেতেও ভালোবাসবে না, ছেড়েও দেবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইটিং স্মলার আর মোর মোর ফ্রিকোয়েন্ট মিলস। এটা আমাদের একটা ইয়ে আছে, মানে ডেইলি লাইফে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, এক টাইমেই খাবো, বেশি করে খেয়ে নেবো। একদম পাহাড়ের মতন আমরা থালাতে রাইস ইয়ে করে আমরা খেয়ে নেবো, বাট ওইটা কোনোদিন এফেক্ট করে না। আমরা ছোট অ্যামাউন্টে খাবো, বাট হতে পারে আমরা 5 টাইম করে খাচ্ছি, বাট স্মল অ্যামাউন্টসে খাবো। ঠিক আছে। ঠিক আছে। তারপর অ্যাভয়েডিং বিঞ্জিং। বিঞ্জিং মানে বসে বসে শুধু খেতে থাকবো না। সাপোজ কিছু একটা সিরিয়াল চলছে, সিরিয়াল দেখে দেখে খেয়ে যাচ্ছি, এরকম আমরা করবো না। বিঞ্জ ইটিং সবসময় আমাদের বডিকে অ্যাডভার্সলি এফেক্ট করে। এটা অনেক দেখবে ছোট বাচ্চাদেরও এটা একটা অভ্যাস হয়ে যায়, কি সামনে মোবাইল ভিডিও চালিয়ে মানে দেওয়া হয়েছে, ওপরে খেয়ে যাচ্ছে। এটা অনেক বডির ভিতরে এফেক্ট করে। রিডিউসিং ফ্যাট ইনটেক। আর আমরা চেষ্টা করব ফ্যাটের যে ইনটেক আছে ওইটা কম করার চেষ্টা করব।
কম বেশি ক্যালোরির ফুড আমরা ইয়ে করব না, ঠিক আছে। আর এটা দেখো, এটা এখানে অনেক ভালো জিনিস এটা লিখেছে কি ফ্যাট ইজ মোর ইজিলি স্টোর দেন কার্বোহাইড্রেটস এন্ড প্রোটিন। যেটা আমি বলেছি আমাদের ফ্যাট যেটা হয় ওইটা এখানে আমাদের ব্যাংক হয়ে যায়, তাহলে এখানে ব্যাংক হয়ে যায়, এখানে সবসময় স্টোর থাকে। আর এটা কার্বোহাইড্রেটস ও প্রোটিন থেকে ভালোভাবে এটা স্টোরেজে থাকে। ওকে, এটা সেমই ওইটা লেখা আছে। আচ্ছা, যেটা আমরা ডিসকাস করিনি ওইটা হচ্ছে আমাদের বডির যদি আমরা ফ্যাট লস করতে চাই, অ্যারোবিক এক্সারসাইজ নিজের ডে টু ডে লাইফে ইনক্লুড করবে। অ্যারোবিক এক্সারসাইজ কোন এক্সারসাইজ হয়, যেখানে আমরা অক্সিজেনের ব্যবহার বেশি করি, যেভাবে হচ্ছে লং ডিস্টেন্স রানিং, সুইমিং, ঠিক আছে, প্লাস লং ডিস্টেন্স সুইমিং প্লাস আমাদের সাইক্লিং, এইসব হচ্ছে আমাদের অ্যারোবিক এক্সারসাইজেস যেখানে আমরা অক্সিজেনের ব্যবহার করি। তো যখন অ্যারোবিক এক্সারসাইজেস করবে তখন দেখবে ভালোভাবে রেজাল্ট দেখতে পারবে। তারপরে স্ট্রেংথ এন্ড মাসল এন্ডিউরেন্স এক্সারসাইজ করতে পারো, জিমে গিয়ে ওয়ার্কআউট করতে পারো। এটা ভালো লং টার্ম প্ল্যান যদি আপনারা করেছো, ভেবে রেখেছো, এটা এফেক্ট করবে। আচ্ছা, মিল ভার্সেস গ্রেজিং। দেখবে একটা গরু সারাদিনই খেতে থাকে, ঠিক আছে, ঘাস ঘাস খেতে থাকে, ওই রকম খেলে হবে না আমাদেরকে। কি আমরা 3টা রেগুলার মিল খাবো না 3টা স্মল মিল খাবো না 6টা মিল খাবো, এটা ডিপেন্ড করে। এটা যদি বেশি যে বেস্ট হচ্ছে এটা ছোট ছোট মিল করো, বাট এটা রেগুলার ইন্টারভেলসে করো। 2-2 ঘন্টায় একটা স্ন্যাক্স খেয়ে নিলে ওইটা বেশি হেলথ মানে এফেক্ট করে একটা ভালো হেলথ মেনটেন করার জন্য। ওকে, এটা হচ্ছে ফুড আইটেম, ফ্রুটস, বেবি ক্যারটস, ইয়োগার্ট, এটা হচ্ছে যেটা ভালো ভালো জিনিস যেটা আমরা নিজের বডির ভিতরে মানে যদি ইনটেক করবো তাহলে ইয়ে হবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট, ট্রাই নিউ রেসিপিস আমি বলেছি। মেন হচ্ছে এটা কি গেট এ জার্নাল রেকর্ড প্রগ্রেস, সেটব্যাকস, থটস এন্ড ফিলিংস। একটা নিজের কাছে একটা হিসাবের মতন রাখো কি আজকের ডেটে আমি কত ক্যালোরিজ আমি ইয়ে করলাম, ভিতরে আমার বডির ভিতরে দিলাম, প্লাস কত ওয়ার্কআউট করলাম, কত ক্যালোরিজ বার্ন করলাম আজকের ডেটে। এটা সবার কাছে আহ, মানে স্মার্ট ওয়াচ চলে এসেছে। স্মার্ট ওয়াচ থেকে আপনারা নিজের ক্যালোরি কত বার্ন করেছো এটা দেখতে পারো। তো এটা অনেক বেশি একটা হেফটি টাস্ক এখন নেই কি বুঝতে পারবে না কত ক্যালোরিজ আপনারা বার্ন করেছেন, প্লাস ইনটেক কত করেছো ওইটাও আপনাদেরকে রেকর্ড রাখতে হবে। ট্রাই নিউ রেসিপিস, টেক হেলদি স্ন্যাক্স উইথ ইউ। নিজের কাছে যখন বাইরে যাচ্ছ নিজের টিফিন রেখে নাও, বাড়ি থেকে নিয়ে নাও। কেন বাইরে যদি যাবে সবসময় হেলদি ফুড পাবে এরকম না, সরি। তো নিজের টিফিনে ক্যারি ইউর ওন ফুড, ঠিক আছে, ওইটা সব থেকে ভালো হয়। আহ বাড়ির খাওয়া সবসময় খেতে ইয়ে করো, চেষ্টা করো। বাইরে যদি যত খাবে অত ফালতু জিনিসই ভিতরে যাবে। তো বাড়িতে যত পসিবল বাড়িতে খাও, নিজে বানিয়ে খাও। উম, আচ্ছা, বাড়িতে যদি খাচ্ছ তো মডিফাই করে খাও। ইট স্লোলি অ্যান্ড সেভার দ্য মিল টাইম। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খেলে কি হবে, ইউ উইল বি এবল টু ডাইজেস্ট ইট ইউনো ইন গুড অ্যামাউন্ট, ভালো ডাইজেশন হবে। দেখবে যখন মোটা মোটা খেয়ে গিলে নেবে ওইটা ডাইজেস্ট হলেও টাইম লাগবে। যে আমাদের ডাইজেশন প্রসেস পেটে স্টার্ট হয় না, ডাইজেশন প্রসেস আমাদের মুখে স্টার্ট হয়ে যায় যখন আমরা ওইটা চুইং করে আমরা যে যত ভালো করে খাবো, যত ভালো করে এটা ইয়ে করে খাবো, তত ভালো ডাইজেশন হবে। ওকে, এটা অনেক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা হেলদি ওয়েট মেনটেন করার জন্য। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার্স। এখন তো গরমকাল আছে, বাট ওর পরেও ইউ হ্যাভ টু টেক অ্যাম্পল অ্যামাউন্ট অফ ওয়াটার ইফ ইউ আর উইলিং টু মেনটেন হেলদি ওয়েট। ওকে, আর এখানে গেট অ্যান এক্সারসাইজ বাডি। একা এক্সারসাইজ করতে ভালো লাগে না, সবসময় পার্টনার ইয়ে করে জিম যাও, পার্টনার করে আপনারা একটা গ্রুপ ফর্ম করে ওয়ার্কআউট করো, তাহলে কি হবে, মোটিভেশন থাকবে। আচ্ছা, অ্যাক্টিভ থিংস গুলো করো, বসে বসে চেষ্টা করো না, মানে এরকম জিনিস করো না যেটা সবসময় বসেই করবে, লাইক ভিডিও গেমস এন্ড অল, ঠিক আছে, এটা কাট অফ করো নিজের লাইফ থেকে। কার্ভ লেট নাইট ইটিং। সবার ইয়ে হয় দেখবে রাতে বসে বসে ঘুমানোর আগে খাবে, ওইটা অনেক অ্যাডভার্সলি এফেক্ট করে আমাদের হেলথকে, ঠিক আছে। ওকে, ডু ইট ফর ইউ নট ফর এনিওয়ান এলস। এটা অনেক ভালো একটা পয়েন্ট আছে, নিজের জন্য করো, অন্য কারোর জন্য করতে হবে না। যদি এরকম নিজের জন্য নিজের ভেবে করবে দেখবে ওইটা নিজেরই বডিকে তোমরা ভালো রাখতে পারবে, হেলদি রাখতে পারবে। কারোর জন্য তোমাদেরকে করতে হবে না, ডু ইট ফর ইয়োরসেলফ। আচ্ছা, হেলথ বেনিফিটস অনেক আছে, ওর উপরে ফোকাস করো। অ্যান্ড ওন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। কেন ডিসঅ্যাপয়েন্টেড বলছি না, বিকজ এটা একটা লং টার্ম প্রসেস আছে। আর এখানে কি হবে, এখানে সবসময় তোমরা হঠাৎ করে রেজাল্ট দেখতে পারবে এরকম না।
এটা হতে পারে কি 3 মাস 4 মাস হয়ে গেছে, কিছু রেজাল্ট দেখতে পাচ্ছ না, প্রত্যেকদিন ভালো ভালো খাচ্ছ তোমরা, ভুলভাল জিনিস খাচ্ছ না, ওয়ার্কআউট করছো, বাট মেক শিওর ইউ আর ডুইং ইট এভরিডে। এটা হচ্ছে একটা কি, আমরা বলি না কি টু সাকসেস, এটা হচ্ছে কি টু সাকসেস এখানে ওয়েট ম্যানেজমেন্টের, কি প্রত্যেক দিন তোমাদেরকে সেম জিনিস করতে হবে। যদি এটা করতে পারছো দেখবে আলটিমেটলি, টাইম লাগতে পারে বাট রেজাল্ট দেখবে। কোনোদিনও ডিসকারেজ হবে না, রেজাল্ট দেখতে টাইম লাগবে বাট ওই যে যে টাইম লেগে যে জিনিসটা হয় না ওটা বেশিক্ষণ থাকবে, হঠাৎ করে যে জিনিসটা হয় না ওইটা দেখবে আবার ওয়েট গেইন করে যাবে। ওকে, ওকে, মনে রাখবে সব থেকে প্রথম আর লাস্টে যে আমার সাজেশন আছে, ইউ হ্যাভ টু ডু হোয়াট ইজ রাইট ফর ইউ। এটা সবসময় মনে রাখবে, তোমাদেরকেই ওই জিনিসগুলো করতে হবে যেটা তোমাদের জন্য ভালো, আর কেউ ওই জিনিসটা করে দেবে না। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে নিজের নিজের বডি ওয়েট, নিজের লাইফস্টাইলকে নিজের ভাবে কন্ট্রোল করার চেষ্টা করবে। এটা এটা একটা মানে লার্নিং বাই ডুইং প্রসেস আছে, এটা সবার জন্য সেম থাকবে এরকম না। তো এটাই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। যদি কিছু কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো, কারো যদি কিছু কোশ্চেন ডাউটস থাকে। অনেক ধন্যবাদ স্যার। এতক্ষণ আমরা ম্যানেজমেন্ট ফর ওয়েট নিয়ে প্রায় 1 ঘন্টা 15 মিনিট আলোচনা স্যারের শুনলাম। এবার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্ব আমরা শুরু করব। তার আগে জানাই, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর সৈকত চ্যাটার্জি মহাশয়, ডক্টর সৌমল্য রায় মহাশয়, আর আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়, ডক্টর নিত্য দত্তা ম্যাম। বর্তমানে উপস্থিত এখনো আছেন প্রথম থেকেই প্রফেসর পরিমল দেবনাথ মহাশয়, ডক্টর সুব্রত মল্লিক মহাশয়। এছাড়া আমি হয়তো অনেকের নাম নিতে পারলাম না, সেজন্য দুঃখিত। আমি আমার ছাত্রছাত্রীদের কাছে বা এই আলোচনায় যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নোত্তর পর্বটি আমি উন্মুক্ত করছি। স্যারের কাছে সরাসরি তোমরা আনমিউট করে প্রশ্ন রাখতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনারা আজকের মুখ্য আলোচকের কাছে এই বিষয়ের উপর যদি প্রশ্ন থাকে তোমরা সরাসরি আনমিউট করে স্যারের কাছে চলে এসো। একটি প্রশ্ন আমার কাছে এসেছে অলরেডি হোয়াটসঅ্যাপে। স্যার, হাইপারপ্লাসিয়া অ্যান্ড হাইপারট্রফি এই বিষয়টা যদি স্যার একটু আরেকবার বুঝিয়ে বলেন তাহলে। ওকে স্যার, হাইপারপ্লাসিয়া হচ্ছে যখন আমাদের বডির মধ্যে যে ফ্যাট সেলস থাকে ওর হচ্ছে নাম্বারস, কত নাম্বারস আছে 1 2 4 5। আর ট্রফি হচ্ছে সাইজ। যখন আমরা সাইজ যখন বেড়ে যায় তখন দেখবে আমাদের বডির ভিতরে ভিজিবল চেঞ্জেস আমরা দেখতে পাই, বাট আমাদের সবার বডির ভিতরে ফ্যাট সেলস থাকে। বাট জিনিসটা হচ্ছে যখন সাইজ বেড়ে যায়, তো ট্রফি হচ্ছে সাইজ, প্লাসিয়া হচ্ছে নাম্বারস, ফ্যাট সেলের নাম্বারস। ধন্যবাদ স্যার, ধন্যবাদ উজ্জ্বল তোমাকে তোমার প্রশ্নটি রাখার জন্য। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা স্যারের কাছে সরাসরি আনমিউট করে রাখতে পারো। যতক্ষণ না প্রশ্ন আসছে আমরা অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়কে অনুরোধ করব স্যার প্রণাম নেবেন। স্যার আনমিউট করে যদি আজকের আলোচনা সভায় কিছু বলেন। স্যার, অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়। হ্যালো। হ্যাঁ স্যার। আমি বক্তাকে অশেষ ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উনি আজকে আলোচনা করেছেন। আমরা যে বেসিক 3টে কাজ করি, যে নিয়মিত কিছু খেতে হয়, নিয়মিত পরিশ্রম করতে হয়, নিয়মিত বিশ্রাম নিতে হয়। অতএব এই নিয়মিত যে আমাদের খেতে হয়, এই খাওয়াটার উপরেই উনি আজকে আলোচনাটা রেখেছেন। এবং বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী যারা আগামী দিনে নিজেরা খেলাধুলো করবে বা তাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা তৈরি হবে, খেলাধুলোর জগতে ভালো ফলাফল করবে,
তাদের দিকেই ফোকাসটা রেখে মূলত উনি আলোচনাটা করেছেন। এখন এই ওয়েট গেইন এবং ওয়েট লস, এটার যে মূল যে বিষয়টা উনি খুব সুন্দরভাবে বলেছেন, দাড়িপাল্লায় যখন আমরা একদিকে পাথর আরেকদিকে ওই যে সবজি মাছ বলি যা জিনিস কিনি, যখন একটা জায়গায় সমান্তরাল হয় তখনই সেটা হচ্ছে সঠিক। অর্থাৎ একদিকে খাওয়া একদিকে পরিশ্রম, এই দুটোর মধ্যে যদি ভারসাম্য থাকে তাহলে কোনো সমস্যা হয় না। যদি ভারসাম্যের অভাব হয়, যেদিকে পাল্লাটা হেলবে সেদিকেই সেটা যাবে, হয় ওয়েট বাড়বে না হয় ওয়েট কমবে। খুব সুন্দরভাবে উনি এটা ব্যাখ্যা করেছেন। আমার যে বেসিক একটা প্রশ্ন, যেটা নিয়ে আমি প্রায়শই খুব চিন্তা করি, একটা সোশিও ইকোনমিক কন্ডিশন, যে কন্ডিশনের মধ্যে আমাদের ছেলেমেয়েরা তৈরি হয়, বিশেষ করে গ্রামাঞ্চলের যে ছেলেমেয়েরা অ্যাথলিট যারা, তারা যে কম্পিটিটিভ স্পোর্টসে আসছে, শুধু আসছে না, আজকে পরিসংখ্যান দেখলে দেখা যাবে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও ভালো ফলাফল করছে। কিন্তু তাদের এই যে ট্রেনিং শিডিউল বা যে ট্রেনিং পদ্ধতির মাধ্যমে তারা নিজেদেরকে তৈরি করছে, সেখানে ট্রেনিং লোড যেমন একটা ফিজিক্যাল লোড আছে, মেন্টাল লোড আছে, ইত্যাদি সবকিছুই রয়েছে। তার সাথে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তাদের খাওয়া দাওয়া, অর্থাৎ ক্যালোরি ইনটেক। এই বিষয়টা ওদের ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাকে যেটা ভাবায় সেটা হচ্ছে এই যে এই গ্রামাঞ্চলের যে ছেলে মেয়েগুলো, তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ থাকে যে ব্যালেন্স ডায়েটের কথা বলি, এতক্ষণ স্যার যে ফুড ইনটেকের কথা বলছিলেন, সাপ্লিমেন্টের কথা বলছিলেন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনসের কথা বলছিলেন, এইগুলো তাদের ক্ষেত্রে একদমই প্রযোজ্য নয়, কারণ তারা এগুলো পায় না। অথচ তারা নিজেদেরকে তৈরি করছে, অথচ তারা ভালো ফলাফল করছে, দেশের জন্য এমনকি লরেলস নিয়ে আসছে। আমার স্যারের কাছে একটা বিশেষ নিবেদন, এই সোশিও ইকোনমিক কন্ডিশনে যে ছেলেমেয়েরা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, আমাদের খেলার জগতের সুনাম অর্জন করে আসছে, তাদের জন্য তারা তাদের চারপাশে যে খাবারের বিষয়বস্তুগুলো পায়, সবজি থেকে শুরু করে অন্যান্য বিষয় যেগুলো তারা পায় লো কস্টে, তাদের যে খেলার জন্য তারা নিজেদেরকে তৈরি করছে, তার জন্য যে ক্যালোরি ইনটেক, এই লো কস্ট ক্যালোরি ইনটেক তারা যে অ্যাভেলেবল ফুড মেটেরিয়ালস গুলো পাচ্ছে তাদের চারপাশে, তাদের জন্য চিকেনের কথা আমরা বলতে পারবো না, তাদের জন্য এগের কথাও আমরা বলতে পারবো না, ফিশের কথাও বলতে পারবো না। হ্যাঁ, মাঝে মধ্যে কালে ভদ্রে নিশ্চয়ই ওরা পায়, কিন্তু রেগুলার বেসিসে ওরা পায় না। ফলে তারা তাদের এই প্রশিক্ষণের সময় যাতে ক্যালোরি ইনটেকটা ঠিক থাকে, তা না হলে তাদের ওয়েট লস হয়ে যাবে এবং তারা অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে হয়তো ভুগবে। এরকম উদাহরণ আমার জীবনে দুটো, একটা এসছে, কয়েকজন অ্যাথলিট এসছে, সে বলার অবসর এখানে নেই। তাদের জন্য যদি একটু অ্যাডভাইস করেন যে এই রকমের আর্থসামাজিক অবস্থার মধ্যে যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, তৈরি হচ্ছে নিজেদেরকে কম্পিটিটিভ স্পোর্টসের জন্য, তাদের কিভাবে তারা এটা পেতে পারে। সাপ্লিমেন্ট বাজার থেকে কিনে খাওয়ার মতো ক্ষমতা তাদের নেই, দৈনন্দিন যা তারা বাজারে বা বাড়িতে তার মা বাবা সংগ্রহ করতে পারে তার মধ্য দিয়েই তারা তৈরি হচ্ছে, খাচ্ছে। এই জায়গাটায় স্যারের কি অ্যাডভাইস? স্যার, এটা অনেক একটা ইম্পর্টেন্ট এরিয়া যেটা আপনি বললেন, আর এটা অ্যাকচুয়ালি একটা অনেক বড় কনসার্ন আমাদের, স্পেশালি ইন্ডিয়াতে প্লাস অনেক জায়গাতেই, বিকজ আমাদের অ্যাথলিটস যারা ডায়েট একটা অনেক বড় রোল প্লে করে আমাদের পারফরমেন্সের, যখন আমরা পারফরমেন্সের কথা বলি। তো স্যার এখানে আমি একটাই সাজেশন আছে স্যার, এখানে আমরা যত বেশি পসিবল হয় সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেটা হয় স্যার, ওর উপরে যদি বেশি ডিপেন্ডেন্ট থাকি, কেন কি স্যার দাম ওইসব জিনিসই বেড়ে যায় যখন আমরা অফ সিজন থাকে, ওই জিনিস যদি আমরা পেতে চাই, তো যত ম্যাক্সিমাম আমরা সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর উপরে যদি ডিপেন্ডেন্ট থাকি। অ্যান্ড স্যার এখানে একটা জিনিস ওইটা অনেক ভালো হবে স্যার। প্লাস নেক্সট জিনিস হচ্ছে স্যার, আমাদের যে সাপোজ যে আমরা যে ফুড যে আমরা ইনটেক করছি, সাপোজ একটা থালার ভিতরে যদি আমরা সাজিয়ে রাখছি, ওই থালার ভিতরে
যত ম্যাক্সিমাম পসিবল কালার্স মানে আমরা যদি অ্যাড করতে পারি, সাপোজ ক্যারেট, ক্যারেট হচ্ছে একটা কালার আছে, তারপরে হচ্ছে যত মানে তরকারি নিয়ে আমি কালার্স ইন দ্য সেন্স আমি বলছি যত অ্যাভেলেবল ফ্রুটস আছে, যত অ্যাভেলেবল ভেজিটেবলস আছে, যত কালারের আমরা সাজাতে পারি অত আমাদের বডির অত বেশি মানে ইয়ে করবে, লাভ দিবে। প্লাস হচ্ছে স্যার স্পেশালি এটা প্রবলেম আসবে যেখানে আমরা প্রোটিন ইনটেকের যখন কথা বলি, বিকজ নন ভেজিটেরিয়ান যে ক্ষেত্রে ওইখানে প্রোটিন ইনটেকের জন্য অনেক অপশন আছে, স্পেশালি ভেজিটেরিয়ান যখন আমরা চলে আসি অনেক কম আছে। তাহলে স্যার সব থেকে বেস্ট যে পসিবল মিনস হচ্ছে ওইটা হচ্ছে স্যার ছোলা, যেটা আমরা সব জায়গায় অ্যাভেলেবল আছে। ওইখানে আপনার ফাইবার আর প্রোটিন আর প্লাস ওইখান থেকে আমরা পেতে পারি, প্লাস এটা ইন অ্যাবান্ডেন্স আমরা পেতে পারি। তো নাটস যত নাটস আমরা যদি খাই ওইটা ভালোভাবে এফেক্ট করবে। প্লাস স্যার সয়াবিনস, এইসব স্যার সিজনাল ফ্রুটস এর উপরে আমাদেরকে স্যার ডিপেন্ডেন্ট হতে হবে। নাহলে স্যার কেন কি স্যার এটা আমাদের যে সিজনে আছি ওই সিজনে ওইটা ইজিলি অ্যাভেলেবল, প্লাস তখন কি হয় স্যার দামও একটু কম থাকে। এইটাই স্যার এখন বেস্ট পসিবল মিনস মানে থাকে স্যার, কেন কি স্যার বাইরে থেকে সাপ্লিমেন্ট কিনা পসিবল হয় না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইট। ধন্যবাদ স্যার আপনাকে। এখন একজন হ্যান্ড রেজ করেছে, নামটা খুবই চেনা চেনা, মঙ্গলদীপ সরকার, স্যারেরই ছাত্র একে স্যার আমি চিনি। মহাবিদ্যালয়ে মঙ্গলদ্বীপে আমাদের শেওয়ার্তী মহাবিদ্যালয় থেকে বিপিএড করে এখন পাঁশকুড়া মহাবিদ্যালয়ে এমপিএড করছি। মঙ্গল, তোমার প্রশ্ন স্যারের কাছে তুমি সরাসরি রাখো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, মাই কোশ্চেন ইজ স্যার, আমার যে ওয়েটটা বাড়ানোর জন্য আমার কি ধরনের এক্সারসাইজ করা উচিত হবে? স্যার আই গেস আমি একে চিনি মঙ্গলদীপকে। আচ্ছা শুনো মঙ্গলদীপ, আরেকবার বলো মঙ্গলদীপ। Sir, actually, Mongoldeep wants to. মঙ্গলদীপ স্যার জানতে চাইছে, বলছে আমার ওয়েটটা বাড়ানোর জন্য কি রকমের এক্সারসাইজ করা উচিত। হ্যাঁ স্যার মঙ্গলদীপকে স্যার আমি পার্সোনালও চিনি, আমি ওকে পাঁচমোড়ার স্টুডেন্ট ছিল আগে, তো ওকে আমি পার্সোনালিও চিনি। তো মঙ্গলদীপ তোমার ওয়েট গেইনের জন্য আমি বলছি যে আমি আগে বললাম না কি যদি তুমি ওয়েট গেইন করতে চাও তো প্রথম যে ফান্ডামেন্টাল আইডিয়া হচ্ছে যে ক্যালোরি ইনটেক বেশি করতে হবে, আর তোমাদের যে এক্সপেন্ডিচার যে কাজগুলো তোমরা করছো ওইটা তো যদি পসিবল হয় মানে আমি বলবো না কম করবে, বাট ক্যালোরি ইনটেক বেশি করতে হবে। ওর সঙ্গে সঙ্গে শুধু ক্যালোরি ইনটেক করলে হবে না, তোমাকে ওয়েট ট্রেনিংও করতে হবে একটা ভালো হেলদি ভাবে। যদি তুমি ওয়েট গেইন করতে চাও, কেন ওয়েট গেইন তুমি দুদিকে করতে পারবে, আইদার ফ্যাট বাড়িয়ে করবে নাহলে মাসল বাড়িয়ে করবে। একটা বডি বিল্ডার যারা থাকে ওদেরও ওয়েট বেশি থাকে, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে তুমি কোনটা ওয়েট তুমি গেইন করতে চেয়েছো। তো যদি হেলদি ভাবে ওয়েট গেইন করতে চেয়েছো তাহলে তোমাকে খাবার সঙ্গে ওয়েট ট্রেনিং করতেই হবে। উইকলি 5 টাইমস 1 ঘন্টা করে ওয়েট ট্রেনিং করো, দেখো তো তাহলে একটা ভালো হেলদি ভাবে তুমি ওয়েট গেইন করতে পারবে। নাহলে কি হবে, শুধু খেতে যদি যাবে না দেখবে ফ্যাট গেইন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। ওকে, আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সুব্রত মল্লিক স্যার। স্যার যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কিছু বলতে চান স্যার কিছু বলুন, প্রণাম নেবেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ আমাকে আহ্বান করার জন্য। আর নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই, শুভ সন্ধ্যা সবাইকে। ভালো আলোচনা, কিন্তু আমি একটু ফল্টে আছি। কারণটা কি, আমি প্রথম থেকে খুলিনি, মানে একটু কাজে পড়ে গেছিল একটা ইমার্জেন্সিতে, তাই আমার একটু পর থেকে আমি শুনেছি। তবে যতটুকু শুনেছি তাতে বেশ ভালোই লাগলো। এবং আপনি কি বলে ওনার নামটা, ডক্টর চন্দন সাহেব খুব ভালোই বলার চেষ্টা করেছে, এক্সপ্লেন করার চেষ্টা করেছে। এমন একটা চ্যাপ্টারের উপরে ওই বডি ওয়েট লস কিভাবে আরেকটু করা যায় বা বডি ওয়েট গেইন কি করে করা যায়, আর ভালো স্বাস্থ্যটা মেনটেন করে, মানে মেন ব্যাপারটা হচ্ছে হেলথটাকে ডিটোরিয়েট না করে বডি ওয়েট লস করাও ঠিক আছে আর বডি ওয়েট গেইন করাও ঠিক আছে, কারণ হেলথ আর ফিটনেসটাকে মেনটেন করতে হবে। এটা বেশ কঠিন চ্যাপ্টার যদিও আমাদের সোসাইটিতে,
এটা নিয়ে একটা ওবেসিটি ক্লিনিক বলে এখন তো অনেক জায়গায় খুলে ফেলেছে, কারণ ওবেস বাচ্চারা বেশি হচ্ছে, তারা কিছুটা জেনেটিক্যালি এফেক্টেডও আছে। আমি সেটাও বলছি যে আমি জিন ছাড়া আমি অন্য কিছু খুব একটা বেশি মানে কোনো জায়গায় আলোচনার মধ্যে এটাকে একটু রাখি আমি, জেনেটিক ব্যাপারটা, কারণ বাবা মার থেকেও একটা হেরিডিটারি জেনেটিক ব্যাপার আসে। কোনো কোনো বাচ্চা ছেলে মেয়ে ওদের মধ্যে একটা ফ্যাট মেটাবলিজম অ্যাবনর্মালিটিস থাকে কিছু কিছু, তাহলে তারা একটু মোটা মোটা হয়ে যায়। এটা হচ্ছে একটা নাম্বার ওয়ান। তাদেরকে কম মোটা ব্যাপার থেকে রোগা করাটা একটু কষ্টকর হয়। সুতরাং আমাকে ইন্ডিভিজুয়াল বেসিসে দেখতে হবে এক একজনের বডি ওয়েট কত, তার জেনেটিক্যাল হিস্ট্রি কিরকম, সবকিছু দেখতে হয়। তো আমি কথা বলছি স্পোর্টস মেডিসিন ডেস্ক থেকে, সুতরাং মেডিকেলি আমি কয়েকটা কথা জাস্ট অ্যাড করছি, কারণ খুবই সুন্দর বলা হয়েছে, সবই হয়েছে, জাস্ট কয়েকটা জিনিস। যেমন একটা মেডিকেল ডক্টরের খুব দরকার এইটার সাথে, তো ফিজিক্যাল ট্রেনিং নিউট্রিশন সবই ঠিক আছে, কিন্তু কয়েকটা জিনিস ইনার হেলথটাকে দেখতে হবে। যেমন মেটাবলিক ফাংশনাল অ্যাবনর্মালিটি কারোর মধ্যে আছে, সেইটা ডিটেক্ট করতে গেলে রেগুলার পিরিয়ডে ব্লাড, স্টুল, ইউরিন এইগুলোকে রুটিন এক্সামিনেশন, এগুলোকে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এগুলো দেখা দরকার। কারণ অনেক সময় কি হয়, আমি দেখেছি ওয়েট লসও হয়ে যায় এবং একটি ছেলে রোগা হয়ে যাচ্ছে, কিন্তু সে যে খুব একটা ব্যালেন্স ডায়েট খাচ্ছে না তাও নয়, সবই, কিন্তু তার পেটে ওয়ার্মস আছে, যে কিরা যেটা হয়, কিরাও অনেকটা খেয়ে নিচ্ছে, সুতরাং কিরাটা মোটা হচ্ছে পেটের ভিতরে থেকে ইন্টেস্টিনের মধ্যে, আর ও বেচারা ছেলেটা বা মেয়েটা ও রোগা হয়ে যাচ্ছে। এটাও তো একটা দেখতে হবে। স্টুলটা সেই জন্য টেস্টিং করা রেগুলারলি খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ওর কোনো রেনাল প্রবলেমস আছে কিনা, কোনো ইউরিক অ্যাসিড দেখা দরকার, ব্লাডের মধ্যেও দেখা দরকার যে ইউরিক অ্যাসিড হাই হচ্ছে কিনা, ওভার ট্রেনিং চলছে কিনা। ট্রেনিং এর ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। ওভার ট্রেনিং হয়ে গেলেও কিন্তু ওয়েট লস হয়ে যাবে, এবং আবার আন্ডার ট্রেনিং থাকলেও আবার ওয়েট গেইন হয়ে যাবে। সুতরাং ট্রেনিংটা যদি পারফেকশনে না হয়, এবং পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়ালকে ট্রেনিং দিতে গেলে তার টোটাল হাইট, ওয়েট, বিএমআই, মানে বডি মাস ইন্ডেক্স, সব কিছুগুলোকে মেজার করতে হবে ঠিক মতো। আন্ডার ওয়েট আছে না ওভার ওয়েট আছে না ওবেস লেভেলে আছে, বিএমআই তে সেটা জানতে পারা যাবে। এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা বড় জিনিস এখনকার সময়, এখন ছেলেমেয়েরা একটু ফ্রাস্ট্রেটেড থাকে, আমি দেখেছি টেনশনে থাকে ছোটবেলা থেকে। আর এখন যা ঘটনা ঘটছে সব জায়গায়, নিটের রেজাল্ট ওরম বেরোচ্ছে, এনটিএ ওরম করছে, আমি আর ওই জায়গাগুলো যাচ্ছি না। লোকের মধ্যে, ছেলেগুলোর মধ্যে এমন একটা ফ্রাস্ট্রেশন আসছে, ভাবছে ভালো ভালো ছেলেও পড়াশোনা করেও আমি ঠিক মতো এক্সামে পাস করবো তো, ঠিক মতো একটা রেজাল্ট করতে পারবো তো। এটা একটা টেনশন, একটা নাম্বার ওয়ান, ডিউ টু আওয়ার করাপ্ট সোসাইটি। ভেরি সরি টু সে, একটা ডিসঅনেস্টি একটা প্রিভেল করছে সোসাইটিতে। এবং তার জন্য কি হয়, সাইকোলজিক্যাল ডিপ্রেশন যদি হতে থাকে, সেটাও কিন্তু ওয়েট গেইন করিয়ে দেয়, তাতে ফ্যাটিনেস আসে। কারণটা কি, মেটাবলিজমের দিক থেকে দেখতে গেলে কার্বোহাইড্রেট অ্যাবসর্ব করতে পারে না বডি সেলস গুলো, বিকজ দ্য বডি সেলস গেট উইকার। এমন একটা উইক লেভেলের বডি সেলস এর ফাংশন থাকে, তারা অ্যাকসেপ্টেন্স অফ কার্বোহাইড্রেট ফ্রম দ্য ব্লাড লেভেল এটা করতে পারে না। তার মানে ব্লাডের মধ্যে কার্বোহাইড্রেটটা রয়ে গেল, গ্লুকোজটা রয়ে গেল, এবার যদি থেকে যায় বেশিক্ষণ, দ্যাট উইল টার্ন টু ফ্যাট। এটা হচ্ছে কেমিক্যালি ফ্যাট এর ভাবে তৈরি হয়। তো আদার দ্যান দ্যাট, তখন আমরা হয়তো প্রোটিন খেতে বলছি বা কিন্তু ফাস্ট ফুডে মশলা মির্চা যেগুলো দেয়, those masalas are very tasty, those spices are very tasty rather than our home spices. হোম স্পাইসেস এর থেকেও কিন্তু টেস্টি স্পাইসেস আমাদের রোলওয়ালা বিক্রি করে, হ্যাঁ, যারা রোল টোল বিক্রি করে ওরা অনেক বেশি টেস্টি। ওই জন্য বাচ্চারা বাড়ির খাবার পছন্দ করে না। বাড়ির স্পাইসেস গুলো হার্মফুল নয়, কিন্তু ওগুলো প্রচন্ড হার্মফুল, আর ওগুলো কস্ট কম। সেই জন্য রোলওয়ালা খুব সুন্দরভাবে কম পয়সায় মশলা কিনে মিশিয়ে বেশ সুন্দরভাবে রোলের বিজনেস করছে, সবাইকে ডাকছে আয় আয় আমার এখানে খা আর মোটা হয়ে যা।
এটা আমার মনে হয়, এটা মজা করে বললাম। তো এটা একটা বড় ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে ইনাফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ইনটেক যদি না হয়, এবং সাথে সাথে যদি ভিটামিনস গুলো যদি পারিপার্শ্বিক যেগুলো মানে যদি না ঠিক মতো পর্যাপ্ত চলতে থাকে, খালি কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট আর ব্যালেন্স ডায়েট করে বা কোনোটাই বাড়িয়ে টাড়িয়ে কিছু লাভ হবে না। কারণ যদি আনুষঙ্গিক বাদ্যগুলো মানে বাজনাগুলো যদি না বাজে, ওটা তো মেন বাজনা, হ্যাঁ, ওটা পিয়ানো, অ্যাকর্ডিয়ন, হারমোনিয়াম আর তবলা, এই তিনটে তো লাগবে গানের জন্য। হ্যাঁ, তারপরে বাকি ঝুনঝুনি আছে, এই আছে, ওই আছে, ওগুলো না থাকলে গানটা ভালো হয় না। সেই জন্য অনেকগুলো সাবস্টেন্স আছে, তো মানে মিউজিক্যাল আইটেমস, ওগুলোকেও ভালো রাখতে হবে। সুতরাং ভিটামিনস, মিনারেলস, ওয়াটার এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যেগুলো আপনি বলছিলেন, একদম ঠিক কথা, সেটা একটা বড়। অনেকে এখন ট্রেন্ড করে যাচ্ছে কিটো ডায়েট বলে একটা ব্যাপার। কিটো ডায়েট মানে হচ্ছে এমন একটা ধরুন একটা ফল আছে, নামটা আমি বলছি, অ্যাভোক্যাডো। অ্যাভোক্যাডোর যে ফলটা, সেই ফলটার মধ্যে ক্যালোরি কম আছে। ফলের মধ্যে তো একটু ক্যালোরি বেশি থাকে, কিন্তু ওটার মধ্যে কম আছে। তবে সেটা প্লাস কিছু ফাইবার, মানে ফাইব্রাস কার্বোহাইড্রেট, মানে ধরুন হাস্ক যেটা আছে, যেরকম ধরনের চালের যে ইয়েটা, সেটা দিয়ে একটা তৈরি করা হলো, ময়দার ইয়ে তৈরি করা হলো, এগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের ব্যাপারটা একটা অন্যরকম বেশি থাকে না, ফাইবারস গুলো বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু সেইটা দিয়ে আমরা ভাবছি খুব একটা নিউট্রিশনালে খুব একটা হেল্প করছি, নিউট্রিশনালে হেল্প হয় না। এবং কিটো ডায়েট যেরকম ভাবে খুব প্রচার হয়েছে যে ওয়েট লস করানোর জন্য, একদিক দিয়ে ভালো করা যায়, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ harmful effect on the body, because body demands sometimes some carbohydrate, some fat, some protein, but you are not giving the proper, and you are following a particular keto diet and other diets and all, এরকম ভাবে করলে কিছু লাভ নেই। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা ন্যাচারাল নই, আমরা আনন্যাচারাল হয়ে গেছি। আনন্যাচারাল মানে কি, আমরা সবজি খাই, সবজিটা ডাই এর মধ্যে দিয়ে ধোয়া হয়, হেন তেন করা হয়, মানে সবজির যে সবুজত্ব, অনেক সময় রং করা সবজি বিক্রি হয়, রং করা ফ্রুটসও বিক্রি হয়। তো এইগুলো আমাদের পেটে ইন্টেস্টিনে গিয়ে সেইগুলো আলটিমেটলি যখন অ্যাবসর্বড হয়, এবং লিভার হচ্ছে ডিটক্সিফিকেশন ইউনিট আমাদের বডিতে। লিভার খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার লিভার যদি ডিটক্সিফাই ঠিক মতো না করতে পারে, তাহলে আলটিমেটলি এটা রিফ্লেক্ট করে যায় ইন্টেস্টিনাল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যা যা অ্যাবসর্বড হয়েছে, সেগুলোর মধ্যেও যতটুকু টক্সিনস আছে, কারণ এগুলো সবই তো বাইরে থেকে আমি খাচ্ছি, যে কোনো জিনিস বাইরে থেকে আমি শরীরের ভিতর ঢোকাচ্ছি মানে ইট কন্টেন্স টক্সিন। এটা নয় যে কার্বোহাইড্রেটের টক্সিন নেই, সব কার্বোহাইড্রেটের টক্সিন আছে, প্রোটিনের টক্সিন আছে, মানে একটা টক্সিক ব্যাপার থাকে। তো এইগুলো ডিটক্সিফাইড না হলে লিভার আস্তে আস্তে করে খারাপ হতে থাকে। লিভার যদি একটা অ্যাথলেটের বা স্পোর্টস পার্সনের খারাপ হয়ে যায়, তাহলে তার কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন কমে যাবে, তার প্রোটিন অ্যাবজর্পশন কমে যাবে, সবই ফ্রম ইন্টেস্টিনাল লেভেল ঠিক মতো অ্যাবজর্পশন হবে না, বা অ্যাবজর্ব হয়ে গেলেও সেটা ডিটক্সিফাইড হবে না তো তার টক্সিনস গুলো, এবং সেইটাও কিন্তু একটা ফ্যাট তৈরি করার মতো একটা জায়গায় চলে যাবে, এবং লিভার ইটসেলফ উইল বিকাম ফ্যাটি লিভার। লিভারও ফ্যাটি লিভার হয়ে যাবে, খালি ছেলে মেয়েটা ফ্যাট হবে না, ওর লিভারটাও ফ্যাট হয়ে যাবে, মানে ফ্যাটি লিভার বলি আমরা, মানে ফ্যাট কোটিং পড়ে যাবে। তারপর হচ্ছে ক্যালোরি ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ইনটেক অফ ক্যালোরি অ্যাকর্ডিং টু দ্য এক্সপেন্ডিচার পার্ট খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স, স্ট্রেস, যেটা একটু আগেও বললাম আমি, বাচ্চাদের মধ্যেও আছে, বয়স্কদের মধ্যেও আছে। স্ট্রেস যদি থাকে, সাইকোলজি যদি ঠিক না থাকে, মেটাবলিজম, বডি মেটাবলিজম যেটা হয়, সেল মেটাবলিজম, সেটা ভালো থাকে। সেল মেটাবলিজম যদি গন্ডগোল হয়, তাহলে গ্লুকোজ অ্যাবজর্পশন সেলের মধ্যে কমে যাবে, তো ফ্যাটি, সেটা একটা ফ্যাট তৈরি করবে, এটা একটা নাম্বার ওয়ান। আরেকটা জিনিস হচ্ছে অ্যাভয়েড স্টেরয়েডাল ড্রাগস, ওটা তো উচিতই নয়, যেটা স্টেরয়েড ব্যাপারটা হচ্ছে ডোপিং এর আন্ডারে আসছে, এবং ডোপিং এর যে পার্টিকুলার জায়গাগুলো, নিউরো ডোপিং করা যায়,
স্টেরয়েডাল ডোপিং করা যায়, সেই ডোপিং গুলো করলেও লিভারের উপর এফেক্ট করে এবং অনেক খারাপ খারাপ এফেক্ট করবে এবং আলটিমেটলি একটু ফ্যাটিনেস আসে এবং আরো বডির অনেক কিছু অ্যাবনর্মালিটিস আসে, সেইগুলো ব্যাপার আছে। আর খুব ইম্পর্টেন্ট ব্যাপার ফিজিক্যাল এডুকেশন, সব আমি স্টুডেন্টসদেরও বলবো, সবচেয়ে খারাপ কি জানো আমাদের দেশে হচ্ছে প্রবলেম, ইন বিটুইন টুর্নামেন্টস, ধরো একটা প্লেয়ার একটা টুর্নামেন্ট খেলতে গেছে, তার আগে বেশ সাইতে তো আমি ছিলাম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে, আমি দেখেছি তাদের 1 মাস 2 মাস আগে থেকে তাদের খাদ্য টাদ্য গুলো খুব ডিসিপ্লিন ওয়েতে নিউট্রিশনিস্ট করছে, কিন্তু কি হয় তারা খেলাধুলা করলো, ঠিক আছে, ওই টুর্নামেন্টটা হলো, কিন্তু টুর্নামেন্টের পরে তাদেরকে একটুখানি বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো একটুখানি রিল্যাক্সেশন করার, রিকভারি করার জন্য, এবং তখন যখন রিকভারি করছে তখন তাদের পার্টিকুলারলি ওরা আর ব্যালেন্স ওয়েতে থাকতে পারছে না, ওদের একটা ব্যালেন্স ডায়েট সব মানে গুলি মারো একদম, যা যা পারছে তাই খাচ্ছে, ঘি মাখন টাখন সব মানে মোটামুটি যা পায়নি ক্যাম্পে সেগুলো খাচ্ছে, কারণ প্লেয়ারদের মধ্যে এই নিউট্রিশনাল ব্যাপারটাতে অ্যাওয়ারনেস করানোটা খুব দরকার। সেটা আমার মনে হয় নিউট্রিশনের উপরে অনেক মানে টিচিং করা উচিত, যত প্লেয়ার্স আছে তাদেরকে, যে খেলে কি হয় না খেলে কি হয়, কোনটা খাবে কোনটা খাবে না। আর এক্সারসাইজ অ্যান্ড ডায়েট সেটা তো ব্যালেন্স করতেই হবে। আর আমি অনেকগুলো পয়েন্ট বলছি, আমি বেশি সময় নিচ্ছি না তো, একটুখানি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে ডায়েট টাইম মেনটেনেন্স। ডায়েট টাইম অনেক সময় প্লেয়াররা ডায়েট টাইম মেনটেন করে না, ডায়েট টাইম যদি না মেনটেন করে তাহলে কিন্তু পুয়ার অ্যাবজর্পশন অফ ফুড হয়, এবং পুয়ার অ্যাবজর্পশন ফুড থেকেও কিন্তু একটা বাজে মেটাবলিজম হয় এবং অনেকগুলো এফেক্ট করে, বডি ওয়েটের উপরেও করবে, ন্যাচারাল ব্যাপার। আমি আর বেশি ভিতরে যাচ্ছি না, মাঝে মধ্যে বই খুলে আপনারাও দেখতে পারেন ব্যাপারগুলো, আমি জাস্ট পয়েন্টস গুলো বলে যাচ্ছি। অ্যাভয়েড ফ্যাটি অয়েলি ফুডস উইথ মাচ স্পাইসি ফুডস, এইগুলো যেন অ্যাভয়েড করা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা ব্যাপার আছে, গ্লাইসেমিক ইন্ডেক্স ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে কিছু কার্বোহাইড্রেট আছে, তারা ধরুন 2-3 ঘন্টার মধ্যে তারা ম্যাক্সিমাম এনার্জি দিয়ে আস্তে আস্তে করে সরে পড়বে, আপনি যদি খেয়ে নেন ওরা ম্যাক্সিমাম এনার্জি 2-3 ঘন্টার মধ্যে দিয়ে দেবে। আর কিছু কার্বোহাইড্রেট আছে লং রান কার্বোহাইড্রেট, 12 ঘন্টা ধরে ওই কার্বোহাইড্রেটের রেজাল্টটা চলতে থাকে। কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলোর এনার্জিও কম দিচ্ছে আর অতটা দিচ্ছে না, মানে একটু স্লো, কার্বোহাইড্রেট ব্রেকডাউন তো এমনিতেই স্লো, তো ভীষণই স্লো। তো সেই হিসেবে গ্লাইসেমিক ইন্ডেক্সে কার্বোহাইড্রেটকে 3 প্রকারে ভাগ করা হয়েছে, একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স, আর একটা মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স, আর একটা হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। তো প্লেয়ারদের জন্য হাই গ্লাইসেমিক ইন্ডেক্সটা খুব ভালো। তাতে কি হয়, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আপনি যেটা বললেন ওটা ঠিক কথা, ওই তরমুজের মধ্যে এখন লাল রঙও ঢুকিয়ে দিচ্ছে, মিষ্টিও করে দিচ্ছে, কিন্তু তরমুজ একটা খুব ভালো জিনিস, এটা হচ্ছে ওর মধ্যে মিনারেল সল্টসও আছে আর ওয়াটার কন্টেন্ট অফ তরমুজ খুব বেশি। আমি তো আমার প্লেয়ারদেরকে খেলার অ্যাবাউট 45 মিনিটস আগে ফুটবলার্সদের আমি দিয়ে মোহনবাগান ফুটবল একাডেমিরও ডক্টর ছিলাম আমি, তো দুর্গাপুরে ছিলাম, ওদের একটা বাচ্চাদের জন্য একাডেমি হয়েছিল, আমাকে নিয়ে গেছিল অঞ্জন মিত্র মহাশয়, তো আমি সেখানে মাঝে মাঝে যেতাম সাই থেকে, আমাকে ডেপুটেট করা হতো, তো ওখানে গিয়েও আমি এই জিনিসটা করে আমি দেখেছি ওটা একটা অন্যরকম এফেক্ট করে। তো সেটা হচ্ছে খেলাধুলার ক্ষেত্রেও ওইটা। আর ফার্স্ট গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারগুলো প্লেয়ারদের জন্য রিকভারির জন্য খুব ভালো, আর ভালো এমনি যাই হোক। আর আইসোমেট্রিক এক্সারসাইজের একটা ব্যাপার আপনি বলেছেন কিন্তু নামটা করেননি, আইসোমেট্রিক এক্সারসাইজটা মেনলি জিমের মধ্যে করা যায়, আর আইসোমেট্রিকের সাথে আইসোমেট্রিক এক্সারসাইজ হয়, মানে আইসোটোনিক বলে দেয়, আইসোমেট্রিক আর তখন বলে না, আইসোটোনিক এক্সারসাইজ বললেও চলে, কারণ এক্সারসাইজ আইসোকাইনেটিক আছে, আইসোটনিক আছে এবং আইসোমেট্রিক আছে। এমনি কাইনেটিক এক্সারসাইজ তো আমি দৌড়চ্ছি ঝাঁপাচ্ছি যা করছি এরোবিক সবই কাইনেটিক এক্সারসাইজ। আইসো হচ্ছে কিছুটা আমি একটা পার্টিকুলার ওয়েটের এগেস্টে আমি সেটা নিয়ে আমি
মুভমেন্ট করছি, হাত পা সবকিছু, বডি ট্রাঙ্কেরও এক্সারসাইজ আমি করতে পারি। আর আরেকটা হচ্ছে ট্রাঙ্ক, হাত পা কিছু নড়ছে না, কিন্তু আমি একটা ওয়েট না, মানে আমি নিজের থেকে মাসেল গুলোকে টট করছি, কিছুক্ষণ কনসেন্ট্রেশন করে রেখে দিচ্ছি, বা কোনো একটা হেভি ওয়েট রেখেছি, সেটাকে তোলার চেষ্টা করছি, কিন্তু একটু নাড়াতে পারছি না, কিন্তু ওইটাই কিন্তু একটা ব্যায়াম। তো ওইটা মেইনলি হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ হয়ে যায়। তো এই এক্সারসাইজ গুলো খুব ইম্পর্টেন্ট, আর এটাতে মাসেল বিল্ডিংটা ভালো হয়। এবং একজন কে যেন বলছিল আমি যদি মোটা একটু হতে পারি, মোটা হওয়াটা আপনি একদম রাইট বলেছেন, সেটা হচ্ছে মাসেল মাসটাকে বাড়াতে হবে। এটা নয় যে ফ্যাট মাসটাকে খুব বাড়াতে হবে, তবে ফ্যাটটা খুব দরকার, কারণ ফ্যাট ব্রেকডাউনটা তাড়াতাড়ি হয়। 9 ক্যালোরি ফ্যাট, 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরি ফ্যাট, মানে আমাদের টাইমের পরিবর্তন হয়েছে, 8:30 এখন। হ্যাঁ 8:30, আমি আর বলছি না, আমার শেষ হয়ে গেছে, মানে আমারও টাইমিং একদম ঠিক আছে, মানে সবকটা পয়েন্ট বলেছি যতকটা পারলাম। আমার খুব ভাল লাগে এই আলোচনার সভাটা, গোপ সাহেব, মৃত্যুঞ্জয় সাহেব এবং আমাদের প্রিন্সিপাল সাহেব, আমাদের উনিও খুব ভালোভাবে ইয়েটা করেন, অর্গানাইজ করেন। প্রিন্সিপাল সাহেব মানে আমাদের সাউ সাহেব। তো সবই খুব ভালো চলছে। আর বেশিক্ষণ কথা বলবো না, টাইম হয়ে গেলে তো এবার আমাকেই ইয়েতে মানে আমি ক্রিমিনাল হয়ে যাবো, ক্রাইম হয়ে যাবে। না স্যার, এরকম বলবেন না স্যার, প্লিজ। হ্যাঁ নমস্কার। নমস্কার। কেশব স্যার, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য এবং সাহায্য রাখার জন্য। আমাদের কেশব স্যার, দুটো ছাত্রদের প্রশ্ন এসছে, সেই দুটো একটু নিয়ে নেবো। 1 নম্বরে রিক গড়াই পাঠিয়েছে আজকের মুখ্য আলোচকের কাছে। চন্দনবাবু, আপনি আনমিউট করবেন একটু। রিক গড়াই মেসেজ লিখেছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখে থাকি ওই ব্যক্তি খুব একটা খাবার গ্রহণ করে না, তাও তাদের ফ্যাট বেড়েই যায়, এটা কেন হয় স্যার? হ্যালো। হ্যাঁ স্যার। স্যার এটা আমাদের অ্যাকচুয়ালি মেটাবলিজমের উপরে অনেক ডিপেন্ড করে। যদি মেটাবলিজম ভালো থাকে না, তাহলে দেখবেন কি হয়, তাহলে ও অল্প খেলেও ফ্যাট গেইন করবে। আর স্যার এটা অনেকবার হেরিডিটারি থেকেও এফেক্টেড থাকে। তো এরকম না স্যার কি বেশি খেলেই ফ্যাট গেইন করবে, এটা যদি মেটাবলিজম ভালো থাকে না, যেটা আমি বললাম, মেটাবলিজম আমাদের পেটে স্টার্ট হয় না, এটা আমাদের মুখ থেকে স্টার্ট হয়। যেভাবে আমরা আমাদের ফুডকে চিউ করে যদি ভালো করে খেতে পারি, তাহলে কি হবে, আমাদের মেটাবলিজম ভালো হবে। তাই জন্য ছোট বাচ্চাদেরকে আমরা মানে একটু মিশে আমরা খাওয়া দেওয়ার চেষ্টা করি, কি পেটের ভিতরে ওদের মানে বেশি ইয়ে করতে হয় না। এটা তো বেসিক্যালি মেইন রিজন হচ্ছে মেটাবলিজম। ধন্যবাদ স্যার। রিক গড়াইকেও চ্যাট বক্সে প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ। রিক, কি তুমি আরো কিছু বলবে? হ্যান্ড রেজ করেছো। গুড ইভিনিং স্যার। হ্যাঁ বল স্যার, এই যে এই বিষয়টা সলভ করার কি উপায়, মানে কি করে? স্যার, চন্দনবাবু, এই যে ও রিক গড়াই প্রশ্নটা রেখেছিল, আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখে থাকি ওই ব্যক্তি খুব একটা খাবার গ্রহণ করে না, তাও তাদের ফ্যাট বেড়ে যায়, এটা কেন হয়? এটা থেকে কি করলে মুক্তি পাওয়া যাবে, এটা প্রশ্ন আরেকবার। স্যার এইটা বেস্ট পসিবল ওয়ে হচ্ছে আমাদের এক্সারসাইজ। এর থেকে মানে ভালো অ্যান্সার আপনি পাবেন না। যদি আমরা রেগুলার এক্সারসাইজ করি, আর যত আমরা নিজের মেটাবলিজমকে কন্ট্রোল করতে পারি থ্রু রেগুলার এক্সারসাইজ এন্ড থ্রু মানে একটা হেলদি ওয়েতে, তাহলে এটা আমরা ইয়ে করতে পারবো স্যার, এটা ঠিক করতে পারবো। আর এটা একটা লং টার্ম প্রসেস, এটা মানে হঠাৎ করে হবে না, লাইক রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ধন্যবাদ রিককে এবং আজকের মুখ্য আলোচককে। মিলন মাঝি বিপিএড সেকেন্ড সেমিস্টার প্রশ্ন রেখেছে আমাকে হোয়াটসঅ্যাপে, মেদবহুল বা ওজন বৃদ্ধির ক্ষেত্রে আছে কি নেই, বা থাকলে তা কতখানি থাকে, এই বিষয়ে আলোচনা যদি বলেন। স্যার আমি শুনতে পেলাম না, আরেকবার বলুন। প্রশ্নটি রেখেছি মিলন মাঝি আমাদের বিপিএড সেকেন্ড সেমিস্টারের, মেদবহুল বা ওজন বৃদ্ধির ক্ষেত্রে
হরমোনের প্রভাব কি কিছু আছে? থাকলে স্যার সেটা একটু বলুন। হ্যাঁ স্যার, নিশ্চয়ই আছে স্যার। হরমোনাল ইমব্যালেন্স হলে আমাদের বডিতে ওয়েটের সবসময় দেখবেন আপনি এফেক্ট দেখতে পারবেন। আর স্যার কেশব স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ কেশব স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। ডক্টর সুব্রত মল্লিক স্যার হ্যান্ড রেজ করেছেন আবার। স্যার হ্যাঁ, আসলে এই প্রশ্নগুলো শুনছি তো, আর আমি এই প্রশ্নগুলোর উত্তরগুলো জানি, এই হচ্ছে মুশকিল। স্যার এইটা কিছু হচ্ছে সময় ব্যাপারটা। অ্যাজ এ ডক্টর হিসেবে বলছি যে হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে, এটা খুব দেখা দরকার। যেটা খুব একটা যে সব জায়গায় দেখা হচ্ছে তা নয়। একাডেমি প্লেয়ার্স এবং অনেক প্লেয়ার্স, বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, একাডেমিক ক্লাবস, এমনকি জিমে পর্যন্ত, সেই জায়গাগুলোতেও দেখা উচিত যে হরমোনাল কারো ইমব্যালেন্স আছে কিনা। যেমন পিটুইটারি গ্ল্যান্ড যেটা আছে, পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে মাস্টার গ্ল্যান্ড হরমোনের। সব হরমোনাল গ্ল্যান্ড যত আছে আমাদের শরীরের মধ্যে, পিটুইটারি গ্ল্যান্ড যেটা আমাদের মস্তিষ্কের পিছনের দিকে থাকে, সেই গ্ল্যান্ডটা হচ্ছে ওটা হচ্ছে জুবিন মেহতার মতো। জুবিন মেহতাকে নাম শুনেছেন হয়তো, যেরকম ওই যে মিউজিক্যাল ইয়েগুলোকে করে না, একজন হাত নাড়িয়ে নাড়িয়ে এবং ভায়োলিন বাজছে, ও বাজছে সবই, তো ওরম ধরনের মাস্টার পার্সন। হি ইজ অনলি কন্ডাক্টিং all the musical system। তো মিউজিক্যাল সিস্টেম গুলোকে ধরা যাক হরমোনস। এই হরমোনস গুলো কিরম ভাবে কতটা ওয়েতে এরা সিক্রেশন হবে শরীরের মধ্যে, এটার ব্যাপারটা পিটুইটারি হরমোন গ্ল্যান্ডটা খুব ইম্পর্টেন্ট, ওইটা মাস্টার গ্ল্যান্ড। এবার পিটুইটারি অ্যাবনর্মালিটি যদি থাকে, হরমোনাল ডিসব্যালেন্স যদি হয়, তাহলে কিন্তু ফ্যাটিনেসের দিকে চলে যাবে। সেই জন্য হরমোনাল অ্যাসেইং যেটা বলে, মানে বা হরমোন এক্সামিনেশন, যেটা ভীষণ কস্টলি এটা ঘটনা। তবে কিছু কিছু হরমোন একটুখানি দেখা দরকার। যেমন কারোর মধ্যে টেস্টোস্টেরন হরমোনটা, যেটা মেল হরমোন, সেটাকে খুব মাপা দরকার আছে। আর মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেনটা খুব দরকার, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তো এই পার্টিকুলার ব্যাপারগুলো যদি অ্যাবনর্মালিটি থাকে, তাহলে কিন্তু একটা ফ্যাটিনেসের দিকে কিন্তু চলে যেতে পারে এবং অনেক বড় বড় বিপদও হতে পারে। সেগুলো খেলতে খেলতে যে এনার্জি যেটা লস হচ্ছে, সেটা কতটা কিরম ভাবে ইয়ে হবে, সেটা ব্যাপারে দেখার দরকার আছে। এই জন্য একটা ডক্টরের পুরো ব্যাপারটার মধ্যে থাকা দরকার। আমি ডক্টর বলে বলছি না, বাট দেয়ার শুড বি আ ফুল স্টাডি অফ এ হিউম্যান বিং when you are going for a chapter where weight loss is important, obesity is important, or there is a extreme slim কোনো লোক বা ছেলে, সেটা হচ্ছে কেন সেটা দেখাটা দরকার। এবং ইটস এ মেডিকেল পার্ট অলসো, ইজ ভেরি মাচ রেসপন্সিবল ফর দিস। তো আমি পয়েন্টস গুলো দিলাম, তো ইন্টারেস্টেড আপনারা সবাই দেখবেন নিশ্চয়ই পয়েন্টস গুলোকে ইয়ে করে যাচাই করে, কোন কোন পয়েন্টস গুলো কিরম ভাবে। এটা খুব ইন্টারেস্টিং, মানে আমার তো খুব ভাল লাগে জ্ঞানের ব্যাপারটা। আমি তো মনে হয় আমি ডাক্তার বলে যে জ্ঞানের ইয়ে করছি তা না। আমার জ্ঞানটা হচ্ছে একটা হবির মতো। এটা আমার মনে হয় হবির মতো করে যারা জ্ঞান আহরণ করে, তাদের কোনো ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টসদের ক্ষেত্রেও বলছি, তারা কিন্তু আলটিমেটলি এক্সামে দুর্ধর্ষ রেজাল্ট করবে। খালি জ্ঞানটাকে প্যাশন হিসেবে নিতে হবে। জ্ঞানটাকে প্যাশন হিসেবে কিন্তু খুব কম মানুষ নিতে পারে, মানে প্যাশন মানে হবি প্যাশনের মতো, ওটাকে আমি আরো জ্ঞান আয়ত্ত করবো, আরো জ্ঞান আয়ত্ত করবো। এটা কিন্তু খুব ভালো। আর বডির মধ্যেও ইঞ্জিনিয়ারিং তো কোনো জায়গায় নেই। যতই ব্রিজ তৈরি হোক, এই তৈরি হোক, ও ভগবান যা বড় ইঞ্জিনিয়ার, যা করে দিয়ে গেছে আমাদের শরীরের মধ্যে, তো সেটাকে নিয়ে আমরা যেন চলি। এটাই হচ্ছে আমার। ঠিক আছে, আমি অনেক কথা বলে ফেলেছি আপনাকে অ্যাডিশন করার জন্য। এবার আমাদের ডক্টর মৃত্যুঞ্জয় দাস স্যার হ্যান্ড রেজ করেছেন। স্যার আপনি যদি আনমিউট করে বলেন। ডক্টর মৃত্যুঞ্জয় দাস স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? মৃত্যুঞ্জয়, শোনা যাচ্ছে? আমরা আজকের একদম শেষ পর্বে উপনীত হয়েছি। হ্যাঁ কেশব স্যার। হ্যাঁ বল।
হ্যাঁ, প্রথমত আই এম এক্সট্রিমলি সরি যে আজকে আমাদের একটা আপকামিং মেগা কনফারেন্স আছে স্পোর্টস সায়েন্সের উপরে। উপস্থিত আমাদের আজকের মুখ্য আলোচক, তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আলাপনের এই প্রথম এপিসোড যে আমি থাকতে পারলাম না। আর আমাদের যারা পার্টিসিপেন্ট সবাই আছেন, সবার উদ্দেশ্যেই আমাদের এডিএমএস ইনস্টিটিউট অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন অ্যান্ড সেবা ভারতী মহাবিদ্যালয় উইথ ওনাদের একটা উদ্যোগে একটা কনফারেন্স হচ্ছে এবং আমাদের এডিএমএস এর একটা গ্র্যান্ড ওপেনিং আছে। আপনারা যারা আছেন শারীরিক শিক্ষা জগতের, ক্রীড়া জগতের এবং কোচেরা বা স্পোর্টস প্রফেশনাল, সবাইকে আমাদের এডিএমএস এর পক্ষ থেকে এবং সেবা ভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি আমাদের 1 and 2 জুলাই কনফারেন্স, যার ওপেনিং হবে 9:30 AM এ। এই আলাপনের প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করলাম, যেহেতু আলাপন আমাদের একটা বড় ক্ষেত্র, উন্মুক্ত ক্ষেত্র। উপস্থিত সকলকে আমি আন্তরিকভাবে অন বিহাফ অফ আওয়ার ইনস্টিটিউশন অ্যান্ড অন বিহাফ অফ অর্গানাইজিং সেক্রেটারি আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আপনারা আসুন, এই মেগা কনফারেন্স উপভোগ করুন এবং আমাদের এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ কেশব স্যার আমাকে কল করার জন্য, এবং আজকের মুখ্য আলোচককে আরও একবার ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা একটা শুনলাম, ম্যানেজমেন্ট অফ ওয়েট। একটা সত্যি আমি আশা করি আমাদের সবাই সমৃদ্ধ হয়েছেন কম বেশি। কেশব স্যার আমি সরি, এখন আমি গাড়িতে ফিরছি, মানে আপনি দেখতে পাবেন যে আমি এখনো গাড়িতে ফিরছি, গাড়িতে আছি। সরি সবাইকে, আপনারা উপভোগ করুন আজকের পর্ব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনার আমন্ত্রণ আমরা সবাই আলাপনের যতজন শ্রোতা আছেন সবাই গ্রহণ করেছি। চেষ্টা করব আমরা সবাই উপস্থিত হওয়ার, সুবিধা অসুবিধা কথা মাথায় রেখে। আমরা দেখতেই পাচ্ছি আমরা গাড়িতে থাকি বা ঘোড়াতে থাকি, আমাদের আলাপন কিন্তু চলেই যাচ্ছে এবং সবই সম্ভব হচ্ছে আজ পর্যন্ত 66 জন যে মুখ্য আলোচক এসেছেন ওনাদের মানে নির্দ্বন্দ্বায় বিনা সংকোচে আমাদের মহাবিদ্যালয়ের ডাকে যে অমূল্য সময় ওনারা দিয়ে চলেছেন, তারই ফলশ্রুতি আমরা 67তম পর্বের দিকে ভাবতে পারছি। সেই জন্য আজকের লাস্ট কার্যক্রম ধন্যবাদ জ্ঞাপন দিয়ে আজকে কার্যক্রম শেষ হবে। আজ উপস্থিত ছিলেন ডক্টর সৈকত চ্যাটার্জি মহাশয়, ডক্টর সোমাল্য রায় মহাশয়, প্রফেসর পরিমল দেবনাথ মহাশয়, ডক্টর সুব্রত মল্লিক মহাশয় আছেন এখনো, ডক্টর নিতু দত্তা ম্যাম, ডক্টর দেবপ্রসাদ সাহু স্যার, এছাড়াও উপস্থিত ডক্টর মৃত্যুঞ্জয় দাস এবং আজকের মুখ্য আলোচক যিনি ডক্টর চন্দন কুমার পাশন মহাশয়, এবং তৎসঙ্গে আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, এছাড়াও সারা পশ্চিমবাংলা থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রশিক্ষক বৃন্দ এবং অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, সবাইকেই আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত 66 জন মুখ্য আলোচককে আমাদের ছোট্ট যে প্রয়াস সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপনের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আপনারা আছেন বলেই আমাদের এই আলাপন এগিয়ে চলছে এবং একটু একটু করে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের এই আলাপনকে অনেকটা বৃহত্তর জায়গায় নিয়ে গেছে। অনেক সময় এই রকম প্ল্যাটফর্মে সেই স্পিচ আমাদের রেকর্ডেড হয়ে থাকে, তারা তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন যে এইরকম একটি আলাপনের মতো প্ল্যাটফর্ম, যেটা আমাদের হয়তো অনেক ছাত্রকে দেখতে পাচ্ছি এই আলাপনের সুযোগে, এইরকম সাক্ষাতে যার আহ্বানে আগামী 29 এবং 30 জুন সেমিনার হচ্ছে বর্ধমানে। ডক্টর A.K. উৎপল স্যার তার ছাত্রছাত্রী সবাইকেই আহ্বান জানালেন যে একবার মিট হোক সবার সঙ্গে, যার ফলশ্রুতি এই আলাপনের জন্যই হয়তো উনি তার সমস্ত ছাত্রছাত্রীর কাছে আহ্বান রেখেছিলেন এবং সেটা সম্ভব হচ্ছে। আজকের বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকের মুখ্য আলোচক ডক্টর চন্দন কুমার পাশন মহাশয়কে, যিনি আমাদের মহাবিদ্যালয়ের এবং শারীরশিক্ষা বিভাগের ডাকে সাড়া দিয়ে এই 66তম পর্ব সার্থকভাবে প্রায় 2 ঘন্টা নিরলসভাবে ওনার অমূল্য সময় দিয়েছেন। ওনাকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকবার আমাদের মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ সবাইকেই শুভকামনা জানাচ্ছি। তোমরা এগিয়ে চলো এবং তোমাদের আলাপনকে তোমরা এগিয়ে নিয়ে চলো। সবাই ভালো থাকুন, সুস্থ দেহে সুস্থ মন নিয়ে এগিয়ে চলুন, এই কামনা রইল। আরেকবার যথাস্থানে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকে ৬৬তম পর্ব এখানে শেষ করছি। শুভরাত্রি, নমস্কার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। আপনি গাড়িতে আছেন? আপনার নিজের গাড়িতে আছেন না? হ্যাঁ স্যার, গাড়িতে আছি স্যার, বাড়িতে। আপনার নিজের গাড়ি যদি হয়ে থাকে তাহলে আপনার বেবি কি আমরা মনে হচ্ছে দেখতে পেলাম, যদি চোখ আমার ভুল না করে। তাকেও অসংখ্য শুভাশিস রইল আমাদের পক্ষ থেকে। সে অনেক বড় হোক এবং বাবা আজ মহাবিদ্যালয়ে আছে, আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে যাক, এই শুভাশিস রইল আমাদের। অনেক অনেক ধন্যবাদ। বাবা ভালো থাকো। শুভরাত্রি।